সবাই শুনতে পাচ্ছ আশা করি। তো আজকে আমরা হ্যাঁ ক্লাস স্যার, শুরু শোনা করছি। যাচ্ছে। হ্যাঁ, তো আমরা ক্লাস শুরু করছি আজকে আমাদের বোটানি থেকে ইকোলজি এবং এনভায়রনমেন্টস। ঠিক আছে, তো এটা তোমাদের বিশেষত বোটানি সিলেবাস থেকে রয়েছে। আজকে আমরা এখান থেকে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। অলরেডি তোমরা মক টেস্ট সাবমিট করেছো আশা করি সবাই। ঠিক আছে, আর সেই সঙ্গে বলে রাখি অনেকের একটা জেনারেল কোয়ারি রয়েছে যে যে লেকচার ভিডিও বা পিডিএফ নোটস দেওয়া হচ্ছে সেগুলো কি পরীক্ষা পর্যন্তই থাকবে? তো তাদের উত্তর হচ্ছে, দেখো সেটা তোমাদের পার্মানেন্টলি ওই গ্রুপেই থাকবে। ঠিক আছে, তোমরা মাদ্রাসার পরীক্ষার পরেও ওগুলোকে তোমরা ব্যবহার করতে পারবে, মানে সেগুলো দেখতেই পাবে, কোনো বন্ধ করা হবে না। তোমাদের ওই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, তোমরা এরপরে যদি তোমাদের স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন বেরায় তাহলে সেখানেও তোমরা ওই জিনিসগুলো কাজে লাগাতে পারবে। ঠিক আছে, তো কোনো চিন্তার কিছু কারণ নেই। তোমরা আপাতত এখন মাদ্রাসাটাকে টার্গেট করে করো, তারপরে তোমাদের যে জিনিসগুলো থাকছে সেগুলো তোমরা ইউটিলাইজ করতে পারবে। তো চলো তাহলে আমরা বটানি থেকে তোমাদের জেনারেল বটানি আপাতত কমপ্লিট, প্ল্যান্ট অ্যানাটমি কমপ্লিট। আজকে আমরা বটানির যে 3 নম্বর চ্যাপ্টার রয়েছে অর্থাৎ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই জিনিসটা আমরা আজকে পড়বো। ঠিক আছে, তো সেই সঙ্গে তোমাদের যে বুধবারের সিলেবাসটা আমি বলে দিচ্ছি। বুধবারের সিলেবাস থাকবে তোমাদের ডেভেলপমেন্টাল বায়োলজি। ঠিক আছে, 4 নম্বর জুলজির যে 4 নম্বর পোর্শনটা রয়েছে এটা তোমাদের থাকবে। ঠিক আছে, এটা থাকবে তোমাদের বুধবারের জন্য। তো বুধবারের জন্য আরেকটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়, কারণ তোমাদের বলেছিলাম যে একটা হয়তো সিলেবাস দিলে হয়তো আমরা শেষ করতে পারবো না। ঠিক আছে, তো সেই জায়গায় তোমাদের ডেভেলপমেন্টাল বায়োলজির সঙ্গে রিলেটেড যদি আমরা দেখি যে কোনটা দিলে সুবিধা হবে, তাই না? তার কারণ হচ্ছে কি আমাদের হাতে সময় খুব কম, আমাদেরকে সিলেবাস কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য কোন চ্যাপ্টারটা দিলে তোমাদের ভালো হয় তোমরা যদি বলো তাহলে সুবিধা হয়। ঠিক আছে, স্যার, হরমোনাল ইকোনমিক রেগুলেশন, ফিজিওলজি লাস্ট। স্যার ইভলিউশন। দেখো ইভলিউশন, অ্যাডাপ্টেশন, ডিস্ট্রিবিউশন এটা অনেকটাই ভাস্ট রয়েছে। তবে আমি যদি আমাকে যদি বলো তাহলে আমি যদি সাজেস্ট করি, ইকোলজি এন্ড ওয়াইল্ড লাইফ, স্যার। হ্যাঁ আমিও একই কথাই বলতে যাচ্ছিলাম, কারণ যেহেতু তোমরা আজকে তোমার ইকোলজি এনভায়রনমেন্ট পড়ছো, তার সঙ্গে জুলজিতে ইকোলজি আর যে ওয়াইল্ড লাইফ রয়েছে না, এটাও অনেকটা সিলেবাস কিছুটা হলেও সিমিলার হয়েছে। ঠিক আছে, কিছুটা হলেও সিমিলার হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় জুলজির যে 6 নম্বর চ্যাপ্টারটা রয়েছে এটা যদি তোমাদের ডেভেলপমেন্ট বায়োলজির সঙ্গে দেওয়া হয় তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, তো এটা বেস্ট হবে। ঠিক আছে, এটা বেস্ট হবে। তো আশা করি তোমরা সবাই একমত আমার সঙ্গে। ঠিক আছে, তো তাহলে তোমাদের হ্যাঁ স্যার। ডেভেলপমেন্টাল বায়োলজির সঙ্গে ইকোলজি ওয়াইল্ড লাইফ যেটা তোমাদের জুলজিতে রয়েছে সেটা ইনক্লুড থাকলে ভালো হবে। ঠিক আছে, যাই হোক, তো একটু ম্যানেজ করে নিতে হবে। অনেকে নতুন প্রিপারেশন শুরু করেছো, তো তোমাদের বলে রাখি এই মুহূর্তে যে কদিন সময় আছে তোমাদের কিন্তু এইভাবেই চলতে হবে, না হলে সিলেবাস মোটেও কভার করা যাবে না। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে আমাদের অনেকটাই খাটনি রয়েছে, কারণ চ্যাপ্টার সংখ্যা বাড়ালে আমাদেরও অনেক কোশ্চেন রেডি করতে হয় বা সেই অনুযায়ী ক্লাস নিতে হয়। তো সেই জন্য আমরা যেভাবে তোমাদেরকে লেবার দিচ্ছি তোমরাও সেইভাবে নিজেকে প্রস্তুত করে চলো। ঠিক আছে, এছাড়া আর কোনো উপায় নেই। চলো তাহলে আমরা আজকে ইকোলজি থেকে ক্লাস শুরু করছি। ঠিক আছে, তো ইকোলজি থেকে যে জিনিসগুলো রয়েছে, তো মূলত হচ্ছে কি আমরা চেষ্টা করেছি সবটাকে কভার করার জন্য। ঠিক আছে, আর তোমাদের তাহলে আগের যে নিয়ম ছিল সেই নিয়মেই থাকলো। তোমরা হচ্ছে কি কোশ্চেনটা উত্তর দেবে টাইপ করে। ঠিক আছে, কোনোভাবেই তোমরা ভয়েস অন করে তোমরা করা দরকার নেই। তো ফার্স্ট কোশ্চেন রয়েছে, ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? কোশ্চেন নম্বর 1। হ্যাঁ, তো তোমরা সবাই অপশন সি বলছো। ঠিক আছে, অপশন সি বলছো, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আর্নস্ট হেকেল ইকোলজি কথাটি প্রথম ব্যবহার করেছেন। ঠিক আছে, তো এখানে তার পাশাপাশি একটু জিনিস দেখে নাও। তো যদি তোমরা এখানে দেখো যে ইকোলজি কথাটা দেখো প্রথম তোমার হচ্ছে কি দেখো আহ, তোমার হচ্ছে কি 1859-এ, মানে তোমার হচ্ছে কি একজন জুলজিস্ট, ফ্রেঞ্চ জুলজিস্ট। হ্যাঁ, তো তিনি হচ্ছে কি তোমার যে টার্মটা করেছিলেন সেটা কিন্তু ইকোলজি ছিল না। তিনি বলেছিলেন ইথোলজি টার্মটাকে ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এবং তিনি এটা বলেছিলেন যে স্টাডি অফ অর্গানিজমস
ইন রিলেশন টু দেয়ার এনভায়রনমেন্ট। কিন্তু পরবর্তীকালে দেখো এই যে পার্টিকুলারলি ইকোলজি টার্মটা ব্যবহার করেছেন কে, তোমার হচ্ছে কি জার্মান বায়োলজিস্ট আর্নস্ট হেকেল। এবং সেই সালটা ছিল কত না 1866 সাল, ঠিক আছে, 1866 এই সালে তিনি এই টার্মটাকে ব্যবহার করেছেন। তো এই জন্য আমরা ইকোলজি কথাটি যদি প্রথম কে ব্যবহার করেন তাহলে অবভিয়াসলি তোমরা আর্নস্ট হেকেলের নামটাই বলবে, ঠিক আছে। তাহলে অপশন সি যারা বলেছো তারা সবাই সঠিক উত্তর বলেছো। চলো কোশ্চেন নাম্বার 2 এর দিকে যাচ্ছি আমরা। তো কোশ্চেন নাম্বার 2 বলছে একটি নির্দিষ্ট প্রজাতির ইকোলজি সম্পর্কিত আলোচনাকে কি বলা হয়? সিনিকোলজি, অডিকোলজি, ফ্লোরা নাকি ফোনা? যারা অ্যান্সার দিচ্ছ একটু স্পিডে দিবে, ঠিক আছে, কারণ বুঝতেই তো পারছো অনেক কোশ্চেন রয়েছে, আমাদের ক্লাসের টাইম হচ্ছে 1.5 ঘন্টা, তার মধ্যে কমপ্লিট করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে দেখো তোমরা যারা দেখো একটি নির্দিষ্ট প্রজাতির সঙ্গে, তো এখানে চারটা জিনিসই একটু বলে দিচ্ছি তোমাদের। ফ্লোরা আর ফোনা। ফ্লোরা মানে হচ্ছে কি সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা, ঠিক আছে। অল প্ল্যান্ট কিংডমকে আমরা কি বলি, তোমার হচ্ছে কি ফ্লোরা, প্ল্যান্ট কিংডমকে। আর সেই সঙ্গে ফোনা হচ্ছে কি তোমার অল যে এনিম্যাল কিংডম রয়েছে তাদেরকে আমরা কি বলি না ফোনা বলি। বাকি পড়ে থাকলো তাহলে দেখো সিনিকোলজি আর অডিকোলজি। তাহলে অপশন সি আর অপশন ডি অবভিয়াসলি বাদ চলে গেল। তো ওড ইকোলজি আর সিনিকোলজির মধ্যে দেখো একটা নির্দিষ্ট প্রজাতি যখন বলেছে তখন কি হওয়া উচিত না তোমার ওড ইকোলজি হয়। আর যদি সমগ্র বা অল স্পিসিস কে নিয়ে যদি স্টাডি করা হয় তাহলে তাকে বলা হয় সিনিকোলজি, ঠিক আছে। তো এখানে বলার চেষ্টা করানো হয়েছে দেখো যে ইকোলজিকে আমরা ব্রড স্কেলে দুটো ভাগে ভাগ করি, একটা ওড ইকোলজি আর একটা সিনিকোলজি। ওড ইকোলজিতে কি হয় না পার্টিকুলার কোন একটা ইন্ডিভিজুয়াল স্পিসিস তার সঙ্গে তার ইকোলজি আমরা যদি স্টাডি করি, হ্যাঁ ধরো একটা পার্টিকুলার একটা ট্রি, একটা ফরেস্টে তো অনেক ট্রি রয়েছে, তার মধ্যে যে কোনো একটা উদ্ভিদকে নিয়ে আমরা যদি স্টাডি করি তাহলে সেটা হয়ে যাবে কি ওডিকোলজি। আর যদি সমগ্র ফরেস্ট মানে একটা ফরেস্টে অনেক ট্রি রয়েছে তাহলে সমগ্র ফরেস্টকে নিয়ে যদি আমরা স্টাডি করি তখন হয়ে যাবে কি সিনিকোলজি, ঠিক আছে। তো যেহেতু এখানে একটা নির্দিষ্ট প্রজাতি বলেছে তো এই জন্য আমরা এখানে অপশন বিটাই অ্যান্সার করব, ওডিকোলজি, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হয়ে গেল কি অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। ইকোলজিক্যাল নিচ হলো ড্যাশ, প্রাণীর বাসস্থান, উদ্ভিদের বাসস্থান, উদ্ভিদ ও প্রাণীর এক প্রকার সহাবস্থান। অপশন ডি বলছে ইকোসিস্টেমে কোনো জীবের কার্যকরী বা কার্যকর ভূমিকা। আরেকটা জিনিস সবাই চেষ্টা করবে অ্যান্সার দেওয়ার জন্য, কারণ অ্যাক্টিভ পার্টিসিপেশন অনেকটাই তোমাদের পজিটিভ ডাইরেকশন দিবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করবে অ্যান্সার গুলো দেওয়ার জন্য, ঠিক আছে। হ্যাঁ সবাই অপশন ডি বলছো। আচ্ছা, অনেকে যারা ভিডিও অন করে রেখেছো এখন ভিডিও টিডিও অন করা দরকার নেই। আফটার সিলেকশন যদি সিলেকশন পাও তোমাদের ভিডিও অন করে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। তো আপাতত এখন তোমরা ভিডিও গুলো অফ করে রাখো, ঠিক আছে। এখন জাস্ট তোমরা অ্যান্সার গুলোর দিকে ফোকাস করো আর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। ভিডিও বা অডিও তোমাদের অন করার এখন দরকার নেই। দেখো যখন কিছু বলবে তখন অডিওটা অন করবে, ভিডিও এখন অন করার কিছু দরকার নেই। দেখো তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। ইকোলজিক্যাল নিচ যে জিনিসটা আমরা ডিফাইন করি যে মেনলি ইকোলজিক্যাল নিচ হচ্ছে কি একটা জীবের যে জায়গায় বসবাস করছে সেই জায়গার তার কার্যকরী ভূমিকা, ঠিক আছে, যে রোল প্লে করছে সেটাই হচ্ছে তার ইকোলজিক্যাল নিচ। আর যে জায়গায় বসবাস করছে এটাকে আমরা তার বাসস্থান বা হ্যাবিটাট বলি। তো সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের নিচ বহুবারই তোমাদেরকে জিজ্ঞাসা করেছে বা তোমরা নিচ সম্বন্ধে জানো, কিন্তু নিচের দুটো ভাগ রয়েছে, একটা ফান্ডামেন্টাল নিচ আর একটা রিয়েলাইজড নিচ। এই দুটো জিনিসও একটু জেনে নাও কারণ এই দুটো জিনিস জানারও দরকার রয়েছে। তো যেটা ফান্ডামেন্টাল নিচ আর রিয়েলাইজড নিচ যদি আমরা দেখি, তো যে কোনো একটা স্পিসিসে তার যে ফান্ডামেন্টাল নিচ নিচের সাইজটা কিন্তু কি হয় অনেকটা লার্জ হয়, ঠিক আছে। লার্জ মানে অনেকটা বড় জায়গায় তার ফান্ডামেন্টাল নিচ আমরা দেখতে পাই। আর রিয়েলাইজড নিচ হচ্ছে কি তোমার হচ্ছে কি একটা স্মল সাইজ, মানে যেহেতু সে মানে অ্যাকচুয়াল যে তার নিচ সেটাই হচ্ছে আমরা বলি রিয়েলাইজড নিচ, এই জন্য তার তোমার হচ্ছে সাইজটা অনেকটাই ছোট হয়।
আর এই একটা ফান্ডামেন্টাল নিজ হচ্ছে দেখো অর্গানিজমস, যেখানে কি করছে দেখো, তার কোনো লিমিটিং ফ্যাক্টর থাকবে না, ঠিক আছে, কোনো লিমিটিং ফ্যাক্টর থাকবে না। তো সেক্ষেত্রে আমরা সেখানে দেখতে পাই সেই লিমিটিং ফ্যাক্টরটা হচ্ছে কি তোমার এনভায়রনমেন্ট হতে পারে কিংবা রিসোর্স হতে পারে। কিন্তু যদি আমরা রিয়েলাইজ নিজ দেখি তাহলে সেখানে একটা লিমিটিং ফ্যাক্টর থাকবে, সেই লিমিটের বাইরে সে কিন্তু যেতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই কি যে এই জন্য আমরা ফান্ডামেন্টাল নিচে হচ্ছে কি তোমার প্রি কম্পিটিশন নিচ আমরা বলতে পারি। আর যদি আমরা রিয়েলাইজ নিচ দেখি তাহলে পোস্ট কম্পিটিশন নিচ, মানে আফটার কম্পিটিশন একটা স্পিসির সঙ্গে একটা স্পিসির যে কম্পিটিশন বা এনভায়রনমেন্টের সঙ্গে যে কম্পিটিশন, সেটা কম্পিটিশনের পরে তার রিয়েলাইজ নিচ আমরা দেখতে পাই। কিন্তু যখন তার কম্পিটিশনের আগে অবস্থায় যখন সার্ভাইভ করার চেষ্টা করছে, তখন তার আমরা কি দেখতে পাই না ফান্ডামেন্টাল নিচ আমরা দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন। ডেট্রিটাস বা মৃতজীবী খাদ্য শৃঙ্খল কোনটি? ডেট্রিটাস বা মৃতজীবী খাদ্য শৃঙ্খল কোনটি? হ্যাঁ, অপশন সি তোমরা বলার চেষ্টা করছো, তো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো আমরা একটা ইকোসিস্টেমে যদি আমরা খাদ্য শৃঙ্খল বা ফুড চেন এটাকে ক্লাসিফাই করি ব্রডলি, আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা তোমার গ্লেজিং খাদ্য শৃঙ্খল, একটা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, একটা প্যারাসাইটিক খাদ্য শৃঙ্খল। তো সেক্ষেত্রে দেখো এখানে যেহেতু মৃতজীবী বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের কথা বলেছে, তাহলে তোমরা জানো যে মৃত পচা গলা বস্তু থেকে শুরু হবে, তাই না? তো সেক্ষেত্রে দেখো এখানে শূকর তো হবে না, কারণ এটা বা উদ্ভিদ তো হবে না। উপরে কোনোটিনয়েড হওয়ার আগে আমরা সি অপশনটা যদি দেখি, দেখো মৃত উদ্ভিদ, কেঁচো, তারপরে ছত্রাক ও ব্যাকটেরিয়া। দেখতেই পাচ্ছ এখানে মৃত পচা গলা বস্তু থেকেই খাদ্য শৃঙ্খলটা শুরু হচ্ছে। তো এই জন্য আমরা অপশন এখানে সি করে আসবো, ঠিক আছে। তো অপশন সি হয়ে যাবে একটা ডেফিডাস বা স্যার এখানে স্যার মৃতজীবী। মৃত উদ্ভিদটা স্যার কি করে হবে স্যার? মৃত অপশন উদ্ভিদ সিটা। মানে যখন হচ্ছে কি তোমার ডেথ হয়ে যাচ্ছে না, কোন একটা প্ল্যান্ট ডেথ হয়ে যাচ্ছে, তখন তো সেখানে তার মধ্যে কি হবে, পচন শুরু হবে, ফার্মেন্টেশন শুরু হবে, তাই না? তো সেখানে এখানে দেখো বলেছে স্যার মৃতজীবী খাদ্য শৃঙ্খল। হুম অবভিয়াসলি যখন একটা প্ল্যান্ট হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি তোমার মরে যায়, তাহলে তার মৃতদেহটা কি হচ্ছে, ডিকম্পোজ হচ্ছে, ঠিক আছে। তো সেখানে কি হয়, সেই তার যে মধ্যে যে নিউট্রিয়েন্টটা রয়েছে ওটাকে ইউটিলাইজ করার জন্য যে অর্গানিজম সেখানে গ্রো হচ্ছে, বিশেষ করে এখানে ক্যান্সার কথা বলেছি, সেখান থেকে নিউট্রিয়েন্ট নিয়ে সে সার্ভাইভ করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারপরে দেখো আমরা সেখানে তোমার ছত্রাক বা ব্যাকটেরিয়া পরবর্তীকালে আসতে পারে। তো কিন্তু এই স্যার জন্য মৃত আমরা উদ্ভিদটা তো আর হচ্ছে না খাদ্য শৃঙ্খলার মধ্যে। না না, মৃত উদ্ভিদ মানে এখানে ডেট্রিটাসকে বোঝাচ্ছে। তো ওইটাই তো গ্লেজিং বলছি। আর ডেট্রিটাস থেকে শুরু হচ্ছে। মৃতজীবী মানে মৃত হওয়ার পরে তার স্যার মধ্যে মৃত যে উদ্ভিদের অর্গানিক, পরে ছত্রাক বা ব্যাকটেরিয়া হওয়া দরকার কি? বুঝতে পারলাম না কি বললে তুমি। স্যার মৃত উদ্ভিদের পরে ছত্রাক বা ব্যাকটেরিয়া হওয়া দরকার না, কারণ মৃত উদ্ভিদটাকে তো ছত্রাক বা ব্যাকটেরিয়া নষ্ট করছে, তারপর তো আমার ডেট্রিটাস বা মৃতজীবী খাদ্য শৃঙ্খল শুরু হচ্ছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দেখো এখানে এমনি নর্মালি কি হয়, তোমরা দেখেছো যে যখন ভার্মি কম্পোস্ট ইউনিট তৈরি করা হয় না, তখন কি হয়, গাছের যে পচা অংশগুলো যখন জমানো হয়, সেখানে তোমার নর্মালি কি হয়, তোমার হচ্ছে কি আর্থওয়ার্ম কি করে তাকে ডিকম্পোজ করতে করা যায়, বা সেই অংশগুলোকে তারা খাবার হিসাবে কনজিউম করে। কনজিউম করার পরে কি হয়, তোমার সেখানে হচ্ছে কি তাদের যে এক্সক্রিয়েটারি যে মেটেরিয়াল গুলো তৈরি করে, সেখানে অনেক সময় কি হয়, ব্যাকটেরিয়া গ্রো হয়। তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো অপশন সি এটা হচ্ছে কি তোমার মানে তোমার সঠিক উত্তর হিসাবে এখানে বলতে পারো। চলো দেখো, কোন প্রকার খাদ্য শৃঙ্খল উৎপাদক দিয়ে শুরু হয় না? কোথায় আমরা উৎপাদক দিয়ে কোন খাদ্য শৃঙ্খল শুরু হতে দেখি না? তাহলে আমরা প্রিভিয়াস যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করলাম সেই সাপেক্ষে যদি আমরা বলি, তাহলে কোনোভাবে তোমরা দেখতে পেলে না যে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে তোমার শুরুতে কোনোভাবেই সেখানে উৎপাদক কোনো পার্টিসিপেশন, তাহলে অপশন ডি করে এসো সঠিক উত্তর, ঠিক আছে। তোমরা ডেফিডাস খাদ্য শৃঙ্খলে কোনোভাবেই আমরা উৎপাদক দিয়ে শুরু হতে দেখি না। চলো নেক্সট কোশ্চেন। সংখ্যা পিরামিডে একটি তৃণভূমির বাস্তুতন্ত্রে সবচেয়ে বড় পপুলেশন হলো ড্যাশ? উৎপাদক, প্রগৌণ খাদক, গৌণ খাদক, প্রাথমিক খাদক।
দেখো তো হচ্ছে কি তোমরা অপশন সবাই এ বলার চেষ্টা করছো। তোমরা জানো যে একটা বাস্তুতন্ত্রে যদি আমরা হাইপোথেটিক্যালি দেখি বা আমরা যদি কাল্পনিক ভাবে দেখি যে আমরা মোটামুটি 3 ভাগে পিরামিডকে ভাগ করি, ঠিক আছে? একটা সংখ্যা পিরামিড, আর একটা হচ্ছে তোমার হচ্ছে এনার্জি পিরামিড, আর একটা হচ্ছে তোমার বায়োমাস বা জীবভর পিরামিড। তো সেক্ষেত্রে এখানে বলেছে দেখো সংখ্যা পিরামিড, ঠিক আছে? কোন একটা বাস্তুতন্ত্রে যদি আমরা তোমার হচ্ছে কি ওদের সংখ্যার সাপেক্ষে মানে উৎপাদক খাদক আর বিয়োজক এদের সংখ্যার সাপেক্ষে যদি আমরা পিরামিড বানাই, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো সংখ্যা পিরামিড। তো সেক্ষেত্রে একটি তৃণভূমি বাস্তুতন্ত্রের সবচেয়ে বড় পপুলেশন তৃণভূমি বলে দিয়েছে। তাহলে তৃণভূমি মানে তৃণভূমি হচ্ছে উৎপাদক, তোমরা জানো, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি দেখবো, যে উৎপাদক হচ্ছে কি সবচেয়ে তোমার হচ্ছে লার্জ কন্ট্রিবিউট করবে সংখ্যা হিসাবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে তোমরা অবভিয়াসলি অপশন এ করে আসবো, উৎপাদক বা প্রডিউসার। উৎপাদক বা প্রডিউসার হচ্ছে কি একটা সংখ্যা পিরামিডে একটা তৃণভূমির যদি বাস্তুতন্ত্র আমরা স্টাডি করি সেখানে সবচেয়ে বেশি থাকবে বা সবচেয়ে বেশি ডমিনেন্ট হিসাবে দেখতে পাবো আমরা। তাহলে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। চলো। স্যার বলছি এখানে স্যার পিরামিডের জায়গায় স্যার উল্টোনো পিরামিড বা ঊর্ধ্বমুখী বা মাকু আকৃতি পিরামিড যেটা ওখানটা একটু বলবেন স্যার, ওখানটা একটু অসুবিধা হয়। উল্টানো উল্টানো পিরামিড দেখো, ধরো ধরো তুমি এই যে সংখ্যার পিরামিড করছো, ঠিক আছে? সংখ্যা হতে পারে কিংবা বায়োমাস হতে পারে, ঠিক আছে? মানে 3 প্রকারে বললাম। একটা বললাম কি যে নাম্বার অফ হচ্ছে কি তোমার কি বললাম যে নাম্বার অফ পিরামিড, না পিরামিড হচ্ছে কি আমরা 3 ভাগে ভাগ করছি, এটা হচ্ছে কি নাম্বার দিয়ে। আর একটা হচ্ছে কি তোমার বললাম বায়োমাস দিয়ে। আর একটা বললাম তোমার হচ্ছে কি এনার্জি দিয়ে, ঠিক আছে? ধরো সাপোজ তুমি কি দেখলে, কোন একটা ইকোসিস্টেম স্টাডি করলে তাতে দেখলে তোমরা যে প্রডিউসারে দেখো যে কোনো পিরামিডে সবচেয়ে নিচে থাকে কে, সবচেয়ে বেসে থাকবে কে, না তোমার হচ্ছে কি প্রডিউসার, ঠিক আছে? সবচেয়ে নিচে থাকবে কে, প্রডিউসার। এবারে তুমি দেখলে যে কোন একটা তোমার হচ্ছে কি বাস্তুতন্ত্র তুমি স্টাডি করতে গেলে, তো সেখানে তুমি প্রডিউসারের সংখ্যা মানে কাউন্ট করলে, তারপরে হচ্ছে কি তুমি কনজিউমারের বা তোমার হচ্ছে কি খাদক প্রাণীর হচ্ছে কি সংখ্যা তুমি কাউন্ট করলে, বা তুমি হচ্ছে বিয়োজকের সংখ্যা কাউন্ট করলে। তো দেখা গেল সেখানে প্রডিউসার হচ্ছে কি তোমার সংখ্যাটা সবচেয়ে কম, ঠিক আছে? কার থেকে, না তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি কি হয় না বাকিদের তুলনায়, ঠিক আছে? সবচেয়ে প্রডিউসারের সংখ্যাটা সবচেয়ে কম দেখতে পেলে, তাহলে সেই পিরামিড দেখো তাকে তো আমাদেরকে নিচে প্রডিউসারকে রাখতে হবে। তাহলে প্রডিউসার যদি হচ্ছে কি তোমার সবচেয়ে কম হয়, তাহলে সেই পিরামিডটা কি হবে, পুরো এরকম উল্টে যাবে না, এরকম করে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেখানে প্রডিউসার থাকবে আচ্ছা কম আচ্ছা। যেহেতু সংখ্যা, তারপরে হচ্ছে কনজিউমার, তারপরে হচ্ছে ধরো ডিকম্পোজার সাপোজ। তাহলে সেই বাস্তুতন্ত্রের যে পিরামিড এটাকে আমরা কি বলবো, না উল্টানো পিরামিড, ঠিক আছে? বা ইনভার্টেড পিরামিড। এটাকে আমরা তখন কি বলবো, ইনভার্টেড পিরামিড বলে দেবো, ঠিক আছে? কেন না যেহেতু সেখানে প্রডিউসারের সংখ্যাটা কম। এবারে এই যে এবারে শুধুমাত্র নাম্বার নয়, আমরা হচ্ছে কি এই নাম্বার প্লাস বায়োমাস, ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, না কখনো কখনো কোনো বাস্তুতন্ত্রে সেখানে তোমরা তোমার হচ্ছে ইনভার্টেড পিরামিড দেখতে পাবে। কিন্তু দেখো এনার্জির পিরামিড কখনোই কি হয় না, না ইনভার্টেড হয় না। কেন হয় না? কারণ তোমরা জানো যে এনার্জির ক্ষেত্রে সবসময় প্রডিউসার থেকে তোমার কনজিউমারে যাবে, কনজিউমারের থেকে ডিকম্পোজারে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো এনার্জি সবসময় কে ট্রান্সফার করছে, না প্রডিউসার থেকে কনজিউমার, কনজিউমার থেকে তোমার ডিকম্পোজার। তো সেক্ষেত্রে এনার্জি যেহেতু হচ্ছে কি তোমার একটা তোমার হচ্ছে কি ডাইরেকশনে মুভ করছে, ঠিক আছে? এটা কোনোভাবে উল্টো হয় না, ঠিক আছে? এটা একমুখী হয় সবসময়, প্রডিউসার থেকে কনজিউমার, কনজিউমার থেকে তোমার হচ্ছে ডিকম্পোজার। তাহলে সেক্ষেত্রে এনার্জি পিরামিড নেভার ইনভার্টেড। কেন? যেহেতু প্রডিউসার হচ্ছে কি তোমার থেকে এনার্জি গুলো ট্রান্সফার হয়। কিন্তু কখনো কখনো আমরা বাস্তুতন্ত্রে নাম্বার কিংবা বায়োমাস এদের যদি আমরা মানে সংখ্যার দিক থেকে দেখি বা বায়োমাস দিক থেকে দেখি, তাহলে সেক্ষেত্রে হতে পারে ইনভার্টেড, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখবে। আর এই নাম্বারের পিরামিড বা বায়োমাসের পিরামিড এগুলো হচ্ছে কি আমরা কিন্তু ইনভার্টেড কন্ডিশনে দেখতে পাই। আর এই যে পিরামিডের কনসেপ্ট, হ্যাঁ, এই পিরামিডের কনসেপ্ট হচ্ছে দেখো চার্লস এলটন বলে সায়েন্টিস্ট, তিনি 1927 সালে, ঠিক আছে, 1927-এ ফার্স্ট এই পিরামিডের যে কনসেপ্টটাকে তিনি তোমার হচ্ছে কি ডেসক্রাইব করেন, ঠিক আছে? এবং তিনি তোমার হচ্ছে কি দেখো মানে তোমার তার রিসার্চে আমরা দেখতে পাই সেখান থেকেই এই কনসেপ্টটা নেওয়া হয়েছে, ঠিক আছে? জাস্ট এটা হচ্ছে কি তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা আমরা বাস্তবে দেখতে পাই না, এটাকে জাস্ট আমরা হচ্ছে কি কাল্পনিক ভাবে মনে করি, বা এটাকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার মাধ্যমে হচ্ছে কি রিপ্রেজেন্ট করি। আর 3 প্রকারে তোমাদেরকে বললাম, নাম্বার অফ তোমার হচ্ছে কি পিরামিড, আর একটা বায়োমাস পিরামিড, এটা হচ্ছে এনার্জি পিরামিড। চলো নেক্সট কোশ্চেন।
স্যার হ্যাঁ স্যার স্যার বলছিলাম যে বলছি যে ইনভার্টেড পিরামিডের একটা এক্সাম্পল। আচ্ছা বলছি ইনভার্টেড যে পিরামিড। ডেটিটাস আচ্ছা পিরামিডটা তো ইনভার্টেড না? দেখো এই যে তোমরা বলছো যে এক্সাম্পল নাম্বার অফ পিরামিড কোথায় হচ্ছে কি তোমরা দেখো কোথায় ইনভার্টেড দেখতে পাবে। ধরো একটা তোমরা গভীর সমুদ্র, ঠিক আছে, বা বিবাহ একটা গুহার, সমুদ্রের বাস্তুতন্ত্র। বা একটা গুহাতে দেখলে সাপোজ গুহার মধ্যে দেখো সেখানে সানলাইট প্রবেশ করতে পারছে না, সূর্যালোক থাকে না, তো তার মধ্যে খুব রেয়ার কন্ডিশনে তুমি দুই একটা প্রডিউসার পাবে, কিন্তু সেখানে ম্যাক্সিমামটা তুমি পাবে কি খাদ্য প্রাণী গুহাতে গিয়ে লুকিয়ে থাকে তারা। বা তোমার হচ্ছে বিয়োজক সেখানে থাকবে। বা এই যে বললাম যে ডিপ ওয়াটার সি, ধরো কোনো একটা গভীর সমুদ্র, সেখানে তোমরা জানো যে অ্যাফোটিক রিজিয়ন থাকে। ফটিক রিজিয়ন মানে সমুদ্রের যে রিজিয়নে সানলাইট পেনিট্রেট করতে পারে, দিস তোমার হচ্ছে কি পোর্শন ইজ নোন এজ দা তোমার হচ্ছে কি ফটিক রিজিয়ন। আর অ্যাফোটিক মানে যেখানে তোমার সানলাইট পৌঁছাতে পারে না। তাহলে যেখানে সানলাইট পৌঁছাতে পারে না সেখানে আমরা কি দেখতে পাবো, না সেখানে হচ্ছে কি আমরা দেখতে পাবো যে হচ্ছে কি তোমার কি দেখতে পাবো, না তোমার সেখানে প্রডিউসারের সংখ্যাটা অবভিয়াসলি কম থাকবে। তাহলে যদি প্রডিউসারের সংখ্যাটা অনেকটা কম থাকে তাহলে সেখানে আমরা নাম্বার যদি কাউন্ট করি তাহলে সেখানে ইনভার্টেড পাবো। ঠিক আছে, চলো নেক্সট। তারপর স্যার একটা স্যার স্যার হুম বলছি বৃক্ষের ক্ষেত্রে হবে একটা বড় বৃক্ষ, তাতে হ্যাঁ ওটা 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 ফলভক্ষণকারী ওটা পাখি থাকলো। হ্যাঁ ওটা হচ্ছে কি তোমারও হতে পারে, হ্যাঁ তাহলে যেহেতু প্রডিউসারের সংখ্যা হ্যাঁ, একটাই, তারপর তার উপরে বাকি হচ্ছে কি পরজীবী। সমস্ত থাকবে, হ্যাঁ পরজীবী থাকবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এক্ষেত্রে তার আমরা মধ্যে বলতে পারি। ব্যাকটেরিয়া ভাইরাস। হ্যাঁ একদম হুম অবভিয়াসলি। চলো নেক্সট দেখো, চলো পরের কোশ্চেন দেখো। এবার দেখো বলছে একটি বাস্তুতন্ত্রের অস্তিত্ব রক্ষার জন্য ন্যূনতম কি প্রয়োজন হয়। একটা বাস্তুতন্ত্রের অস্তিত্ব রক্ষার জন্য মানে একটা ইকোসিস্টেমটাকে আমরা সার্ভাইভ করতে চাইছি, তাহলে তার জন্য কি কি প্রয়োজন হয়। তোমরা কোন অপশনটা বলছো, সবাই অপশন সি এরটা বলার চেষ্টা করছো। ঠিক আছে, তাহলে অপশন সি বলছি, বিয়োজকের ইংলিশ কি হবে? ডিকম্পোজার। ডিকম্পোজার। দেখো তাহলে এখানে প্রথমে বলে রাখি, দেখো একটা বাস্তুতন্ত্র, ঠিক আছে, বা ইকোসিস্টেমটাকে সার্ভাইভ করতে গেলে উৎপাদক না থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, উৎপাদক মাস্ট থাকতে হবে। তাহলে উৎপাদক যদি না থাকে তাহলে তো সেই বাস্তুতন্ত্র কোনোভাবেই চলবে না। আবার শুধু উৎপাদক থাকলেও হবে না। ঠিক আছে, তাহলে উৎপাদকের পরিমাণটা এতটাই বেড়ে যাবে, তো তারা হচ্ছে কি তোমার নিউট্রিয়েন্ট কিংবা স্পেস বা বাসস্থান তাদের মধ্যে অনেকটাই ডেফিসিট হবে, তখন তারা আবার তোমার হচ্ছে কি মানে ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য দেখো এখানে যদি একটা উৎপাদকের পাশাপাশি প্রাথমিক মাংসাশী খাদক, ঠিক আছে, তোমার যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, না সেক্ষেত্রে দেখো তাহলে অনেকটাই হচ্ছে কি তোমার কি হবে প্রাথমিক মাংসাশী খাদক, বা এখানে দেখো এখানে বলছে প্রাথমিক তোমার হচ্ছে খাদক, বা এখানে উৎপাদকের সঙ্গে বিয়োজক, আর এখানে প্রাথমিক উৎপাদক আর বিয়োজক। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অপশন সি করলাম কেন, দেখো উৎপাদক আর বিয়োজক। উৎপাদক এখানে দেখো বিয়োজক নেই, বিয়োজক না থাকলেও সমস্যা, মানে যখন উৎপাদক কিংবা প্রাথমিক খাদক মারা যাচ্ছে তখন তাদেরকে ডিকম্পোজ করতে পারবে না, তখন আবার নিউট্রিয়েন্ট সাইকেল চলবে না, তাহলে সেক্ষেত্রে আমরা অপশন এটাকে এলিমিনেট করে দিলাম। আচ্ছা অপশন বি তে দেখো উৎপাদক আর প্রাথমিক মাংসাশী খাদক, এক্ষেত্রেও দেখো বিয়োজক নেই। আবার দেখো এখানে দেখো প্রাথমিক উৎপাদক আর বিয়োজক, প্রাথমিক উৎপাদক আর বিয়োজক বলেছে, আর এখানে হচ্ছে কি তোমার উৎপাদক আর বিয়োজক। তো আমার মনে হচ্ছে অপশন সি এরটা হবে কেন, দেখো আমি বলে দিচ্ছি যে তোমার যদি উৎপাদক থাকে, উৎপাদক যখন মানে ডেথ হচ্ছে তখন দেখবে বিয়োজক তাকে কি করছে, ডিকম্পোজ করে দিচ্ছে, তাহলে নিউট্রিয়েন্ট সাইকেলটা সঠিকভাবে ব্যালেন্স হচ্ছে। আবার কি হবে, আবার সেখানে হচ্ছে কি নতুন করে যে নিউট্রিয়েন্ট গুলো তৈরি হলো, উৎপাদক সেগুলোকে কনজিউম করবে, আবার সেখানে তাদের প্রোডাকশন হবে। কিন্তু দেখো কোনোভাবে যদি হচ্ছে কি তোমার খাদক প্রাণী থাকে, বিয়োজক না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, মিথের স্তূপ হয়ে যাবে, কোনোভাবে ডিকম্পোজ হবে না, নিউট্রিয়েন্ট সাইকেল চলবে না। ঠিক আছে, আর একটা উদাহরণ তোমাদেরকে বলি, যে যেমন যেমন দেখবে যে ধরো একটা ফরেস্ট, সেই ফরেস্টে কি করা হলো না, শুধুমাত্র আমরা কি করলাম, কিছু হচ্ছে কি তোমার ধরো হরিণকে ছেড়ে দিলাম, ঠিক আছে, ডিয়ার ছেড়ে দিলাম একটা ফরেস্ট, তাহলে সেক্ষেত্রে দেখবে কিছু বছর পরে ওটা আর ফরেস্ট তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, বছর 15 বা 20 বছর পরে দেখবে সেটা পুরো মরুভূমি হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য দেখবে আমরা কি করি কোন একটা ফরেস্টে, ঠিক আছে, যেমন হচ্ছে কি প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার সবাইকেই একসঙ্গে রাখার চেষ্টা করি, যাতে করে কি হয় না সেখানে একটা ব্যালেন্স মেনটেন হয়। ঠিক আছে, এই জন্য দেখবে বাইরে থেকে বিভিন্ন তোমার হচ্ছে কি
ওয়াইল্ড অ্যানিমেল গুলোকে নিয়ে এসে তোমার একটা ফরেস্টের মধ্যে ছাড়ানোর চেষ্টা করা হয়, যাতে হচ্ছে একটা ব্যালেন্স থাকে। তো সেক্ষেত্রে দেখবে সবটা যদি না থাকে তাহলে কিন্তু একটা তোমার হচ্ছে খাদ্য শৃঙ্খলের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। সেই গ্যাপটা ফুলফিল না হলে ওই বাস্তুতন্ত্রটা কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন সি এরটা সঠিক উত্তর করে। চলো নেক্সট কোশ্চেন। ডিএন বাই ডিটি ইকুয়াল টু আর এন বলতে কি বোঝায়? পরিবেশীয় প্রতিরোধক ব্যবস্থা, ধারণ ক্ষমতা, ভাইটাল ইন্ডেক্স, নাকি এক্সপোনেনশিয়াল গ্রোথ? দেখো তো তোমাদেরকে বলে দিই, ঠিক আছে, তোমাদেরকে বলে দিই যে একটা ইকোলজি ইকোসিস্টেমে যদি আমরা গ্রোথ কার্ভ দেখি, ঠিক আছে, ঠিক আছে, গ্রোথ গ্রোথ যদি দেখি তাহলে দু প্রকারের হয়। কি হয়? একটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল গ্রোথ, এক্সপোনেনশিয়াল গ্রোথ। আর একটা আমরা কি দেখতে পাই? আর একটা আমরা দেখতে পাই যে 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 আকৃতির কাপ। না, এটা হচ্ছে কি তোমার লজিস্টিক গ্রোথ। লজিস্টিক গ্রোথ কার্ভ। লজিস্টিক গ্রোথ কার্ভ। দেখো শোনো মন দিয়ে। তো এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ তখনই আমরা দেখতে পাবো যেখানে কোনো ক্যারিং ক্যাপাসিটি বলে কিছুই নেই। যদি আনলিমিটেড রিসোর্স থাকে, সেখানে যদি আমরা কিছু অর্গানিজমসকে ছেড়ে দিই, তাহলে সেখানে কি দেখতে পাবে না, তাদের যদি গ্রোথ কার্ভ মানে গ্রোথ প্যাটার্নটাকে যদি আমরা ইকুয়েশনে যদি মেনটেন করার চেষ্টা করি, তাহলে কি দেখতে পাবো না, সেখানে যেহেতু ক্যারিং ক্যাপাসিটি বলে কিছু থাকে না, তাহলে আমরা কি দেখতে পাবো না, ডিএন বাই ডিটি ইকুয়াল টু আর এন দেখতে পাবো। কিন্তু লজিস্টিক গ্রোথ কার্ভে আমরা কি দেখতে পাই না, সেখানে আমরা দেখতে পাই যে একটা তোমার হচ্ছে কি দেখো একটা ক্যারিং ক্যাপাসিটিকে ছাড়িয়ে যেতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য এটাকে আমরা ডিএন বাই ডিটি ইকুয়াল টু কি করি, তোমার হচ্ছে কি দেখো না, এখানে যদি ক্যারিং ক্যাপাসিটি থাকবে তোমার কি হবে, ডিএন বাই ডিটি সমান এই আর এন এর বদলে আমরা কি লিখবো না, এখানে হচ্ছে কি তোমার হয়ে যাবে আর ইন্টু কে মাইনাস এন বাই কে। ঠিক আছে, তো এই কেটা কি চলে এলো এখানে না, ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, ক্যারিং ক্যাপাসিটি, এই ক্যারিং ক্যাপাসিটিটা সেক্ষেত্রে দেখো যদি আমরা এক্সপোনেনশিয়ালটাকে আমরা এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করি, তাহলে কি হবে না, সে যেহেতু সেখানে হচ্ছে কোনো ক্যারিং ক্যাপাসিটি থাকে না, তাহলে ওটা হঠাৎ করে এরকম উঠতে 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 কি হবে, একটা সময় পরে ওটা কিন্তু ফল হয়ে যাবে। আর যদি আমরা এখানে যদি লজিস্টিক গ্রোথ কার্ভ দেখি, সেটা কিন্তু কোনোভাবেই ক্যারিং ক্যাপাসিটিকে ছাড়িয়ে যাবে না। কেন না, সেখানে দেখবে আমরা দেখতে পাই কি না, এইভাবে একটা দেখো এটা আমি দিয়ে দিলাম কি ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা কি করবে, এইভাবে গিয়ে আলটিমেট হচ্ছে কি এই ক্যারিং ক্যাপাসিটি ধরে ধরে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম কি যে লজিস্টিক গ্রোথ কার্ভে ক্যারিং ক্যাপাসিটি বলে একটা টার্ম চলে আসে, এবং সেখানে যদি আমরা এটাকে দেখি তাহলে এই এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে দেখতে পাবো, আর এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভটাকে আমরা এখানে দেখতে পাবো। তো শোনো মন দিয়ে, তাহলে এই এই যে গ্রোথ কার্ভটা দেখতে পাচ্ছ, এটা কার মতন দেখতে হচ্ছে না, জে শেপেড হচ্ছে, জে এর মতন দেখতে হচ্ছে। আর এটা কার মতন দেখতে হচ্ছে, অনেকটা এস এর মতন দেখতে হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা আরেকটা জিনিস বলে দিচ্ছি শোনো, এই যে জে শেপেড গ্রোথ কার্ভ যাদের দেখা যাচ্ছে, তাদেরকে আমরা কি ধরনের স্পিসিস বলি না, তাদেরকে আমরা বলি যে তোমার হচ্ছে কি দেখো আর আর সিলেক্টেড স্পিসিস বলি। ঠিক আছে, আর সিলেক্টেড স্পিসিস বলি। আর যারা হচ্ছে কি এস শেপেড গ্রোথ কার্ভ দেখাচ্ছে, তাদেরকে আমরা কি বলি না, কে সিলেক্টেড স্পিসিস, কে সিলেক্টেড স্পিসিস বলি। ঠিক আছে, তোমরা একটা টার্ম বলে দিচ্ছি, হয়তো তোমরা থিওরিতেও শুনেছিলে মনে হয় যারা দেখেছো, তাই না? আমি একটা বলে দিয়েছিলাম তোমাদেরকে। হ্যাঁ, তোমরা মনে রাখবে যে এস কে, এস কে তোমরা শাহরুখ খানের সবার নাম শুনেছো, এস কে, তাই না? শাহরুখ খান, তো এস কে, এই যে এস মানে হচ্ছে কি তোমার এস, তোমার হচ্ছে গ্রোথ কার্ভ, আর কে মানে হচ্ছে কি কে সিলেক্টেড স্পিসিস। আর এখানে দেখবে তোমরা যারা এফএম রেডিও টেডিও শোনো, আর জে সায়ন খুব সুন্দর অ্যাঙ্কারিং করে, তাই না, এফএম এ। তো এই আর জে নাম শুনবে, মানে আর জে হচ্ছে তোমার, আর মানে হচ্ছে কি তোমার আর সিলেক্টেড স্পিসিস, আর জে হচ্ছে কি তোমার জে শেপেড গ্রোথ কার্ভ। ঠিক আছে, তাহলে আমরা এখানে তিনটে ইকুয়েশন করে নিলাম। একটা আছে দেখো এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভের তোমার একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ঠিক আছে, তার সঙ্গে দেখো এখানে আমরা লজিস্টিক গ্রোথ কার্ভের একটা ইকুয়েশন পেয়ে গেলাম। সেই সঙ্গে আমরা দেখলাম যে এদের
মানে কার্পের প্যাটার্ন কেমন হয় এবং কোন ধরনের স্পিসিস এখানে দেখতে পাওয়া যায়। আচ্ছা, সেই সঙ্গে বলে দিই, দেখো এই যে আর সিলেক্টেড স্পিসিস যারা হয় তারা খুবই কি হয় না, তাদের বডি সাইজটা খুবই স্মল হয়, ঠিক আছে, তারা কোনো প্যারেন্টাল কেয়ার পায় না, তাদের লাইফ স্প্যানটা খুবই কম হয়, মানে খুব কম দিন বাঁচে, ঠিক আছে, তাদের ডাবলিং রেটটা খুব বেশি। হ্যাঁ, এবং তাদের ক্ষেত্রে কি বললাম, প্যারেন্টাল কেয়ার পায় না তারা, মানে মা বাবার যে তোমার যত্ন, এই জিনিসগুলো পায় না। হুম। কিন্তু কেস সিলেক্টেড স্পিচের ক্ষেত্রে তাদের বডি সাইজটা লার্জ হয়, তারা প্যারেন্টাল কেয়ার পায়, তাদের লাইফ স্প্যানটা অনেকটা বেশি হয়, ঠিক আছে, এবং তাদের ম্যাচুরিটি অনেকটা বেশি সময়ের পরে হয়। কিন্তু আর্ট সিলেক্টেড স্পিচের ম্যাচুরেশন রেট মানে টাইমটা হচ্ছে কি অনেকটা কম আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো একটু মনে রাখবে, ঠিক আছে, এই কনসেপ্টে যেগুলো বললাম এইগুলো মাথায় রাখলে তোমাকে এই রিলেটেড যে সমস্ত কোশ্চেন আসবে তোমার কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে এখানে যেহেতু ডিএন বাই ডিটি সমান আর এন বলেছে, তাহলে অবভিয়াসলি আমরা দেখলাম কার না, জেমেটিক বৃদ্ধি বা এক্সপোনেনশিয়াল গ্রোথ কার, ঠিক আছে। সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে স্যার পারলে? ক্যারিং ক্যাপাসিটিটা একবার বলে দিন। আচ্ছা, কেরিং ক্যাপাসিটি দেখো, ধরো সাপোজ যে তোমরা ক্লাস করছো, ঠিক আছে, ক্লাস করছো এই যে গুগল মিটে, ধরো ক্লাস আমি লিঙ্ক দিয়েছি একটা, তোমরা ক্লাস করছো। তো এখানে ধরো আমার কেরিং ক্যাপাসিটি, ধরো এই গুগল মিট লিঙ্কে একটা কেরিং ক্যাপাসিটি ধরো 100, তাহলে ধরো তোমাদের প্রায় 320 জন মতন ধরো তোমাদের গ্রুপে রয়েছে। তার মধ্যে তোমরা এখানে দেখো তোমার হচ্ছে কি ওই 70-72 জন ক্লাস করছো, তাহলে সবচেয়ে বেশি ক্লাস করতে পারবে কতজন? 100 জন। কেন? 100 জনের মধ্যে লিমিট রয়েছে, তাহলে 100টা হচ্ছে তোমার কেরিং ক্যাপাসিটি, তার বেশি কেউ যেতে পারবে না, সেই কেরিং ক্যাপাসিটির মধ্যেই চলতে হবে, ঠিক আছে। তার বেশি যদি কেউ জয়েন করার চেষ্টা করে কিন্তু আর জয়েন হতে পারবে না। কেন না? যেহেতু কেরিং ক্যাপাসিটি। তো কেরিং ক্যাপাসিটিকে দেখো বাস্তবের সঙ্গে যদি আমরা তুলনা করি, ঠিক আছে, যে একটা একটা ইকোসিস্টেমে তার যা রিসোর্স, তার যা হ্যাবিটাট রয়েছে, সেই রিসোর্স এবং হ্যাবিটাটের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, তার যতটুকু হচ্ছে কি তোমার সেই রিসোর্স রয়েছে বা হ্যাবিটাট রয়েছে, তাকে সর্বোচ্চ সে কতটা পরিমাণ সে মানে ওই অর্গানিজমস গুলো বাঁচতে পারবে, ঠিক আছে, সর্বোচ্চ যে ধারণ ক্ষমতা, ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে কি কেরিং ক্যাপাসিটি। সর্বোচ্চ যত পরিমাণ সে সুষ্ঠুভাবে তারা নিরাপদে বাঁচতে পারে বা তারা হচ্ছে কি তোমার সার্ভাইভ করতে পারে, সেটাকে আমরা কেরিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা বলি। বুঝতে পারলে কি বললাম? চলো নেক্সট। হ্যাঁ স্যার। বুঝতে, হ্যাঁ চলো। চলো এবারে দেখো নেক্সট কোশ্চেন, কোনটি সঠিক? পরিবেশগত বাধা বাড়লে জনসংখ্যা বৃদ্ধি কমে, পরিবেশগত বাধা থাকলে জৈবিক যোগ্যতা পাওয়া যায় না, পরিবেশগত বাধা জড় ও জীব উভয় থেকে সৃষ্টি হয়, উপরের সবগুলি সঠিক। দেখো তাহলে এবারে দেখো প্রত্যেকটা পয়েন্টটাকে আমরা ডিসকাস করবো, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা চেষ্টা করবে সবসময় লাইভ ক্লাসটাকে অ্যাটেন্ড করার জন্য, ঠিক আছে। সারাদিন দিন রাত মিলিয়ে 24 ঘন্টা, ঠিক আছে, সপ্তাহে 4 দিন তোমাদের কাছ থেকে আমি 1.5 ঘন্টা করে সময় নিচ্ছি, ঠিক আছে। তোমরা চেষ্টা করবে লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার, না হলে রেকর্ডেড ক্লাস রেকর্ডেড কন্ডিশনেই থাকবে গ্রুপে, ঠিক আছে, সেগুলো আর দেখা হয় না, ঠিক আছে। আমি আমার নিজের পার্সোনাল ভিউ থেকে বলছি, তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার জন্য, ঠিক আছে, না হলে তোমাদের হচ্ছে কি ওই জিনিসগুলো কিন্তু আর থেকে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা হচ্ছে কি দেখো এখানে এখানে বলেছি যে পরিবেশগত বাধা বাড়লে জনসংখ্যা বৃদ্ধি কমে, তাহলে দেখো নর্মালি কথা বলেছে, যে কোনো যদি এনভায়রনমেন্টাল যদি কোনো মানে তোমার হচ্ছে কি বেরিয়ার চলে আসে বা কোনো বাধা চলে আসে, তাহলে সেক্ষেত্রে জনসংখ্যা কমতে পারে, তাই না? তাহলে এটা কিন্তু সঠিক, তাই না? পরিবেশগত বাধা থাকলে জৈবিক যোগ্যতা পাওয়া যায় না, তাই না? অবভিয়াসলি যদি কোনো এনভায়রনমেন্টাল যদি কোনো বা পরিবেশগত কোনো বাধা থাকে, তাহলে সেখানে যে তার যে ক্যাপাবিলিটি সেই জিনিসটা আমরা পাবো না, এটাও ঠিক আছে। আচ্ছা, পরিবেশগত বাধা জড় এবং জীব উভয় থেকে সৃষ্টি হতে পারে। হুম। তো সেটা অবভিয়াসলি জীব এবং জড়, তাহলে উপরের সবকটি আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিক বলা রয়েছে, তাহলে এই জন্য আমরা অপশন ডি অ্যান্সার করে আসবো। তোমরা আপাতত সবাই অপশন ডি বলছিলে। হুম। চলো নেক্সট কোশ্চেন, বায়ো ইন্ডেক্স হলো ড্যাশ, জন্মহার মাইনাস মৃত্যুহার, মৃত্যুহার বাই জন্মহার, জন্মহার ইন্টু মৃত্যুহার, নাকি জন্মহার বাই মৃত্যুহার?
হ্যাঁ, তোমরা অপশন ডি বলছো। তাহলে জন্মহার বাই মৃত্যু হার যদি আমরা করি, তাহলে হচ্ছে কি তোমার কোন একটা ধরো পপুলেশনে আমরা কি দেখলাম, তার জন্মহার আর মৃত্যু হার যদি আমরা জন্মহার বার করি আর মৃত্যু হার বার করি, দুটোকে ডিভাইড করে দিই, তাহলে তাকে আমরা বায়ো ইন্ডেক্স বলে থাকি। ঠিক আছে, তো বায়ো ইন্ডেক্স হচ্ছে কি তোমার অনেকটাই একটা পপুলেশন স্টাডির ক্ষেত্রে অনেকটাই হচ্ছে তোমার ভাইটাল রোল প্লে করে। ঠিক আছে, তো অবভিয়াসলি তোমরা জানো যে আরেকটা তোমরা পড়েছো যে আর সমান বি মাইনাস ডি পড়েছো, তাই না? আর সমান হচ্ছে বি মাইনাস ডি। তো আর কে আমরা এখানে কি বলি? এই আরটা কি? গ্রোথ রেট। হ্যাঁ, এই আরটা গ্রোথ মানে হচ্ছে রেট। কি গ্রোথ রেট। ঠিক আছে, এই আরটা সমান হচ্ছে গ্রোথ রেট। তো সেক্ষেত্রে তোমরা জানো যে বিটা এখানে আছে বার্থ রেট আর হচ্ছে ডিটা হচ্ছে কি তোমার ডেথ রেট। তো সেক্ষেত্রে যদি আমরা কোন একটা পপুলেশনে হ্যাঁ বার্থ রেট যদি আমরা এই গ্রোথ রেটটা মানে আর যে গ্রোথ রেটটাকে আমরা স্টাডি করলে অনেক কিছু জানতে পারি, একটা পপুলেশনের ক্যারেক্টার আমরা বুঝতে পারি। ধরো সাপোজ হচ্ছে কি সেখানে এই আর সমান দেখলাম কত না 0, বা আর হচ্ছে কি তোমার গ্রেটার দেন হচ্ছে 1, বা আর যদি লেস দেন 1, তাহলে এর মাধ্যমে তোমরা তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে যে পপুলেশনের মানে তোমার হচ্ছে কেমন কন্ডিশনে রান করছে। আর ধরো গ্রেটার দেন 1 বা আর ধরো লেস দেন 1, তাহলে আর যদি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে যে পপুলেশনটা হচ্ছে কি স্টেবল রয়েছে, তাই না? কারণ সেখানে দেখো জন্মহার যা মৃত্যু হার হচ্ছে একই, তাহলে সেখানে স্টেবল হয়ে যাবে। আবার যদি তোমার আর যদি তোমার গ্রেটার দেন যদি 1 হয়, হ্যাঁ, তাহলে অবভিয়াসলি কি হবে? তাহলে বার্থ রেট বেশি হচ্ছে ডেথ রেট কম, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি সেই পপুলেশনটা কি হবে? ইনক্রিজিং হবে, উইং তাই না? পপুলেশন হবে পজিটিভ। হ্যাঁ, মানে হচ্ছে কি তোমার কি হবে না পপুলেশনটার সাইজটা আছে আস্তে মানে পপুলেশনের ডেন্সিটিটা বাড়বে। আবার যদি আর লেস দেন 1 হয়, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে তোমার বি লেস লেস দেন হচ্ছে কি তোমার ডি। কেন? এখানে ডেথ রেটটা বেশি আর হচ্ছে কি বার্থ রেটটা হচ্ছে কি তোমার কম। তাহলে সেখানে কি হবে? ডিক্লাইন হয়ে যাবে, পপুলেশনটা আস্তে আস্তে করে কমতে শুরু করবে, মানে পপুলেশনের যে ডেনসিটি বলো বা পপুলেশনের নাম্বার কিন্তু অনেকটাই ডিক্রিজ করতে শুরু করবে। তো এই জন্য আর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর এখানে যেহেতু বলেছে বায়ো ইন্ডেক্স, তাহলে এখানে যদি আমরা এই জন্মহার আর মৃত্যুহার আমাদের খাতে যদি ক্যালকুলেট করা থাকে, দুটোকে যদি আমরা ডিভাইড করি, তাহলে সেখানে আমরা বায়ো ইন্ডেক্স পেয়ে যাবো। চলো পরে কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন। দেখো আগের কনসেপ্টের উপর কোশ্চেন। একটি পপুলেশন যখন সর্বোচ্চ ধারণ ক্ষমতায় পৌঁছায়, তখন মৃত্যুহার সমান জন্মহার, নাকি মৃত্যুহার গ্রেটার দেন জন্মহার, নাকি মৃত্যুহার লেস দেন জন্মহার, নাকি কোনোটি নয়? দেখো, সর্বোচ্চ ধারণ ক্ষমতা মানে হচ্ছে কি তোমার অপটিমাম ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, এটা হচ্ছে কি অপটিমাম ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, ক্যারিং ক্যাপাসিটি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি যদি ক্যারিং ক্যাপাসিটি সর্বোচ্চ কন্ডিশনে চলে যায়, তাহলে কি হবে? সেখানে আমরা কি দেখতে পাবো না, অবভিয়াসলি সেখানে বার্থ রেট আর ডেথ রেট দুটোই হচ্ছে কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে, তাই না? যখন হচ্ছে কি তোমার সর্বোচ্চ কন্ডিশনে চলে যাবে, এই যে আমরা যে দেখাচ্ছিলাম যে কার্ভটা, সেখানে এখানে যদি তোমার হচ্ছে কি ক্যারিং ক্যাপাসিটি থাকে, তাহলে এটা গ্রো করতে করতে এক সময় এইভাবে রান করছে। তাহলে এই যে রানটা হচ্ছে এখানে এখানে আমরা কি দেখতে পাবো না, এখানে সমান হচ্ছে কি তোমার আর ইকুয়াল টু, যদি আমরা বি মাইনাস ডি দেখি, তাহলে এখানে কি হবে? আর ইকুয়াল টু সমান হয়ে যাবে কি, দুটো যদি সেম হয়ে যাবে তাহলে আর ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে তখনই হচ্ছে যখন দেখো বি সমান ডি, তাহলে বি সমান ডি তখনই হবে যখন হচ্ছে কি তোমার এই সর্বোচ্চ ধারণ ক্ষমতায় চলে যাবে, তাই না? তাই আমরা এখানে কি করব? অপশন এটাই করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে বি সমান যখন ডি হবে, তখনই আর এর মানটা আমরা 0 পাবো। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো, উদ্ভিদ ও প্রাণী একটি নির্দিষ্ট স্থানে বসবাস করে গঠন করে ড্যাশ। উদ্ভিদ আর প্রাণী একটি নির্দিষ্ট স্থানে বসবাস করে কি গঠন করে? কমিউনিটি। দেখো, তাহলে এখানে অনেকে ধরো কনফিউশনে হয়তো পড়ে যেতে পারো। যদি তোমাদেরকে বলতো যে উদ্ভিদ ও প্রাণী একসঙ্গে আমরা কি বলি, তখন উত্তর হয়ে যেত কিন্তু ফ্লোরা ও ফোনা। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে যে একটা স্থানে বসবাস করে কি গঠন করে, তাহলে উত্তর হয়ে যাবে কি কমিউনিটি। ঠিক আছে, এটা কি করছে না কমিউনিটি গঠন করছে। চলো নেক্সট।
একটু মিউট করে দাও বাবা, একটু মিউট করে দাও, ভিডিও অডিও কায় অন করে রেখেছো, মিউট করে দাও। দেখো এই ধরনের কোশ্চেনও অনেক সময় দেয়, ঠিক আছে? তো বলো, এখানে কলাম 1 কলাম 2 দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা দেখো কোনটা হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? দেখো তাহলে এখানে অপশন সি তোমরা বলছো, দেখো তাহলে অপশন সি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। দেখো চারটা কনসেপ্ট আলাদা আলাদা ভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে একই প্রজাতিভুক্ত সব সদস্যদের একসঙ্গে কি বলা হয়, ঠিক আছে? তাহলে দেখো তোমাদেরকে বলে রাখি যে তোমরা জানো যে সবচেয়ে একটা বাস্তুতন্ত্রের সবচেয়ে যেটা ইউনিট বা একটা তোমার হচ্ছে কি সেটাকে আমরা কি বলবো, কোনো অর্গানিজমস, অর্গানিজমস, ঠিক আছে? বা এটা তোমরা অর্গানিজমসকে না বলে তোমরা স্পিসিসও বলতে পারো। তো এই স্পিসিস গুলো যখন একসঙ্গে বসবাস করবে, সেম স্পিসিস, ঠিক আছে? সেম স্পিসিস, একই স্পিসিস, সেম স্পিসিস যখন একই জায়গায় বসবাস করবে তখন তাকে আমরা কি বলি, ওর পপুলেশন বলবো। কি বলা বুঝতে পারলে? পপুলেশন। আর এইরকম অনেকগুলো পপুলেশন মিলে কি করে না কমিউনিটি তৈরি করে, কমিউনিটি। তো দেখো তাহলে এখানে বলেছে একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে একই প্রজাতিভুক্ত মানে সেম স্পিসিস, তাই না? সেম স্পিসিস যখন এক জায়গায় বসবাস করবে তাহলে তখন তারা তাকে কি বলবে তোমরা, পপুলেশন বলবে। আচ্ছা তারপরে দেখো এখানে কি বলছে না, যে জনসংখ্যা একটি নির্দিষ্ট অঞ্চলে সুস্থ স্বাভাবিকভাবে বসবাস করতে পারে, ঠিক আছে? তোমাদেরকে বলেছিলাম যে তাহলে নিশ্চয়ই ক্যারিং ক্যাপাসিটির মধ্যে রয়েছে এবং সেখানে এই এনভায়রনমেন্টের স্পেসও রয়েছে প্লাস নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটিও রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো, তাহলে সেটা নিশ্চয়ই হচ্ছে কি তার ধারণ ক্ষমতার মধ্যে রয়েছে। কারণ এই যে তোমরা বলছিলে ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি কাকে বলে, এই যে বলছিলে, তখন আমি বলছিলাম যে যে সংখ্যা, ঠিক আছে, স্বাভাবিকভাবে তোমাদের বলছিলাম যে এই ক্লাস করার কথা, যে 100 জন ক্যান্ডিডেট যদি জয়েন করে তাহলে তারা স্বাভাবিকভাবে ক্লাস করতে পারবে, তার বেশি যদি হয়ে যায় তারা ক্লাস করতে পারতো না। তাহলে এই যে 100 জন তারা সুষ্ঠুভাবে ক্লাস করতে পারছে, ওটাই তাহলে হচ্ছে হয়ে যেত কি তার ধারণ ক্ষমতা, তাই না? তাহলে সেক্ষেত্রে যে জনসংখ্যা এক নির্দিষ্ট অঞ্চলে সুস্থ স্বাভাবিকভাবে বসবাস করতে পারে সেটাই হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা। এবার বলছে দেখো, প্রতি বর্গ কিমি এলাকায় বসবাসকারী কোনো জীবের সংখ্যাকে আমরা কি বলি? দেখো বর্গ কিমি যদি আমরা এখানে চলে আসে তাহলে সেখানে কি হয়ে যাবে, তার পপুলেশন ডেনসিটি বা পপুলেশন ডেনসিটি বা জীব ঘনত্ব, ঠিক আছে? তাহলে ধরো কোন একটা নির্দিষ্ট এরিয়াটাকে আমরা মেজার করলাম এবং পপুলেশনের সংখ্যাটাকে আমরা মেজার করলাম, দিয়ে কি করলাম, সেই এরিয়ার সাপেক্ষে পপুলেশনের যে হারটাকে আমরা ক্যালকুলেট করি সেটাকে আমরা কি বলি না, তার তোমার হচ্ছে জীব ঘনত্ব বা তার হচ্ছে কি তোমার পপুলেশন ডেনসিটি। আর বাকি দেখো জন্ম ও মৃত্যুর হার সমান হলে বৃদ্ধির হার শূন্য হয়, এইটাকে আমরা কি বলি না ডেমোগ্রাফিক ট্রানজিশন, ঠিক আছে? এটাকে আমরা কি বলি না ডেমোগ্রাফিক ট্রানজিশন বলি। তাহলে সেই সাপেক্ষে অপশন এখানে সি হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। নেকটন প্রাণী কাদের বলা হয়? নেকটন প্রাণী কাদেরকে বলা হয়? দেখো তাহলে কি হবে, দেখো এই নেকটনের পাশাপাশি আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে কি বেন্থোস, ঠিক আছে? নেকটন আর হচ্ছে কি বেন্থোস। বেন্থোস মানে যারা হচ্ছে কি জলের তলায় তোমার হচ্ছে কি থাকে, ঠিক আছে? আর নেকটন মানে হচ্ছে কি যে সমস্ত প্রাণী যারা গমন অঙ্গের সাহায্যে তারা চলাফেরা করতে পারে তাদেরকে আমরা কি বলি, নেকটন। আর বেন্থোস হচ্ছে কি যারা, যাদের গমন অঙ্গ অ্যাকচুয়ালি থাকে না, তারা কি করে না একদম তলদেশে, জলের তলদেশে তারা আটকে থাকে, তাদেরকে আমরা কি বলি, বেন্থোস বলি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। কোন পপুলেশনের বৃদ্ধির হার বেশি হলে বয়সের পিরামিড হবে ড্যাশ? কোন পপুলেশনের বৃদ্ধির হার বেশি হলে বয়সের পিরামিড কি হবে?
দেখো, এই কোশ্চেনের উত্তর দেওয়ার আগে একটু কনসেপ্ট তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? কারণ এই কনসেপ্টের উপরে অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? তো তোমরা যদি একটা তোমার হচ্ছে পপুলেশনের বয়সের সাপেক্ষে যদি পিরামিড দেখো, একটা পপুলেশনের তিনটি ক্যাটাগরির তোমার হচ্ছে কি কি দেখতে পাই আমরা? প্রাণী দেখতে পাই। কি কি? একটা দেখতে পাবে তোমরা প্রি রিপ্রোডাক্টিভ, প্রি রিপ্রোডাক্টিভ। আর একটা দেখতে পাবে তোমরা রিপ্রোডাক্টিভ। রিপ্রোডাক্টিভ আর পোস্ট রিপ্রোডাক্টিভ। আর কি দেখতে পাবে তোমরা? না, তোমার হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ। এবার তোমার যদি বাংলায় কেউ যদি জিজ্ঞাসা করো, এটা হচ্ছে কি প্রজনন যারা করতে পারবে, প্রজনন। এটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি এটাকে আমরা বাংলায় বলবো যে প্রজনোত্তর। আর এটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি প্রজনন। তো অতএব হচ্ছে কি দেখো, এই যে তিনটে গোষ্ঠীর আমরা জীব দেখতে পাই, তাদের যদি আমরা সংখ্যাগত দিক থেকে আমরা যদি ডিফাইন করি বা তাদেরকে আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাই যে মোটামুটি তোমার হচ্ছে কি তিন ধরনের পপুলেশন পিরামিড হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো সেই পিরামিডকে যদি আমরা দেখি, তিন প্রকার কি কি হয় না, একটা আছে তোমার তোমরা দেখতে পাও যে একটা বেল শেপেড হয়, ঠিক আছে? যাই হোক, এটা আমি দিয়েছিলাম একটা, যাই হোক এখানে আসেনি, যাই হোক। তাহলে এখানে হচ্ছে হ্যাঁ কি স্যার, তোমার তিন বেল প্রকার শেপড, আনশেপড আর বোর্ড শেপড। হ্যাঁ, দেখো তো, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এটা কি বললাম, আমি আগে বলে দিই। দেখো তাহলে যদি যদি আমরা দেখতে পাই যে প্রি রিপ্রোডাক্টিভের সংখ্যাটা বেশি কার থেকে, না যদি রিপ্রোডাক্টিভের তুলনায়, এবং পোস্ট রিপ্রোডাক্টিভের সংখ্যাটা সবচেয়ে কম, ঠিক আছে? পিওআর, ঠিক আছে? পিওআর মানে পোস্ট রিপ্রোডাক্টিভ। তাহলে এই ধরনের যদি আমরা কন্ডিশন দেখতে পাই, তাহলে সেখানে যে পপুলেশন যে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে পিরামিডটা হবে, তাহলে ঠিক আছে, সেই পিরামিডটা কেমন হবে? না ট্রায়াঙ্গুলার হবে, এরকম করে ট্রায়াঙ্গুলার হবে। কেন? না সবচেয়ে বেশি ত্রিভুজের থাকবে মতো। কে? এইখানে সবচেয়ে কি থাকবে না, এই যে দেখো সবচেয়ে বেশি থাকছে প্রি রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ তারপর হচ্ছে দেন রিপ্রোডাক্টিভ, এবং সবচেয়ে রিপ্রোডাক্টিভ কম দেন থাকবে হচ্ছে কি তোমার পোস্ট রিপ্রোডাক্টিভ, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই 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 ধরনের ক্রাইটেরিয়া আমরা কোথায় দেখতে পাই? যেমন ধরো আমাদের ইন্ডিয়াতে বা চাইনাতে, এদের ক্ষেত্রে কি হয় না, এই এই কন্ডিশন দেখতে পাই। আমাদের যদি ইন্ডিয়ার পপুলেশনের এই এই তোমার হচ্ছে বয়সের সাপেক্ষে যদি আমরা এই তিনটেতে ভাগ করি, আমাদের এখানে প্রি রিপ্রোডাক্টিভের সংখ্যা অনেক বেশি কার তুলনায়, না রিপ্রোডাক্টিভের তুলনায়। আবার পোস্ট রিপ্রোডাক্টিভের তুলনায় হচ্ছে রিপ্রোডাক্টিভ বেশি, এবং অবভিয়াসলি পোস্ট রিপ্রোডাক্টিভটা আরো বেশি। এই কি আবার শেয়ার করে দিলে, দেখলে তো? এরা কি করতে চাইছে? বাবুল, এরকম বদমাশি করলে আমি কি করবো? লেফট করিয়ে দেবো। শুধু ক্লাস থেকে নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও আর টেলিগ্রাম গ্রুপ থেকেও, তাই না? কি ঝামেলা বলো দেখি এখন। তোমরা কি দেখতে পাচ্ছ? না স্যার, দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, না দেখতে স্যার, পাচ্ছি। হ্যাঁ স্যার পাচ্ছি দেখতে। না না স্যার, স্যার দেখতে পাচ্ছি দেখতে না। পাচ্ছি না স্যার, দেখতে স্ক্রিন পাচ্ছি না দেখতে স্যার, না পাচ্ছি না না। না, দেখতে পাচ্ছি না ওয়েট স্যার, ওয়েট 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 স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ওয়েট। আচ্ছা, এই অবস্থায় এসে এইসব কেউ করলে হয়? জেনে বুঝে করা না না জেনে বুঝে করা স্যার জিজ্ঞেস করুন যে তো। কোর্স ওকে আউট করুন, এবার ডিস্টার্ব করলে হয় না তো দাদা। পরে আবার চুপ করে আছে, কিছু বলছো? দেখা যাচ্ছে না কে করেছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ওই তো বাবলু নাকি, তখন থেকে ভিডিও তাকে স্যার লেফট করিয়ে দেন, বারবার এইভাবে করলে লেফট করিয়ে দেবেন। দেখো হ্যালো দেখো, স্যার, এটা আমি না বুঝে করে ফেলেছি স্যার। এটা তোমার ফার্স্ট ওয়ার্নিং, ঠিক আছে? নেক্সট টাইম করলে তোমাকে কিন্তু লেফট ঠিক করে দেওয়া হবে, ঠিক আছে, ঠিক না আছে, স্যার, না বুঝে করে তো ছেড়ে দিন। ঠিক আছে? বুঝতে পারিনি তো। স্টপ নয়েজিং।
দেখো তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি করলাম যে যেহেতু হচ্ছে কি তোমার এখানে ইন্ডিয়া কিংবা চাইনাতে আমরা এই ধরনের দেখতে পাই। আবার দেখো যদি কি হয় না, যদি এই এদের যদি রেশিও, অর্থাৎ প্রি রিপ্রোডাক্টিভ ইকুয়াল টু রিপ্রোডাক্টিভ ইকুয়াল টু যদি পোস্ট রিপ্রোডাক্টিভ, এদের যদি একটা রেশিও যদি সমান হয় কোনো একটা জায়গায়, তাহলে তখন কি হবে না সেখানে স্টেবল দেখতে পাবো আমরা। ঠিক আছে, স্টেবল এরকম কন্ডিশনটা মেনলি আমরা দেখতে পাই ইউএসএ তে। ঠিক আছে, ইউনাইটেড তোমার হচ্ছে কি স্টেট অফ আমেরিকা, তো সেখানে হচ্ছে কি আমরা কি দেখতে স্যার পাই। ফ্রান্সেও হবে, ফ্রান্সেও হবে। যাই হোক, তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই না ওদের পপুলেশনটা স্টেবল। তো তাদের যদি আমরা পিরামিডটাকে যদি আমরা তোমার হচ্ছে ড্র করার চেষ্টা করি, তখন সেই পিরামিডটা কেমন হয় না, তখন সেটা হয়ে যাবে তোমার তোমার হচ্ছে কি হয় মেনলি হচ্ছে কি তোমার বেল 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 শেপ, বেল শেপ হয়ে যাবে। হ্যাঁ বেল শেপেড বেল শেপ। বেল শেপেড হয়ে যাবে। আর একটা হচ্ছে কি আর্ম শেপেড, উল্টানো কলসি, আর্ম শেপেড। ঠিক আছে, আর্ম শেপেড বা হচ্ছে কি উল্টানো কলসি, সেখানে কি হয় বলো দেখি। সেখানে পোস্ট রিপ্রোডাক্টিভের সংখ্যাটা পোস্ট বেশি হয়ে গেছে কার রিপ্রোডাক্টিভ তুলনায়, বেশি রিপ্রোডাক্টিভ থাকবে। তুলনায়। আবার প্রি রিপ্রোডাক্টিভ সংখ্যাটা অনেকটাই কম। ঠিক আছে, এটা হয়ে যাবে কি আর্ম হ্যাঁ শেপেড বা হচ্ছে কি উল্টানো কলসির মতন। এটা কোথায় দেখতে পাই আমরা, এটা হচ্ছে জাপানে দেখতে ইটালি, পাই। ইটালি, জার্মানি, জাপানে দেখতে ইটালি, পাই। জার্মানি স্যার দেখতে পাই। জাপান ইটালি, জাপান, জার্মানি। হুম। হ্যাঁ মেনলি হচ্ছে কি আমরা এটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করি জাপানে। তো ওদের কি হয় না, ওদের তোমার হচ্ছে কি যারা রিপ্রোডাক্টিভ যারা, ওরা হচ্ছে কি এখন তোমার হচ্ছে কি বিয়ে টিয়ে করতে চায় না। ওরা হচ্ছে কি করে না, তোমরা হচ্ছে কি তাহলে যদি বিয়ে না করে তাহলে সেখানে প্রি রিপ্রোডাক্টিভ মানে বাচ্চা কাচ্চা তৈরি হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা এই জন্য জাপানকে কি বলি না, বৃদ্ধ বৃদ্ধার শহর বলি, কারণ সেখানে বয়স্কদের সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে। যাই হোক, তো এখন আমরা যদি আমাদের কোশ্চেনে যাই যে কোন পপুলেশনের বৃদ্ধির হার সবচেয়ে বেশি, তাহলে দেখতেই পাচ্ছ যে যেখানে হচ্ছে কি তোমার এই প্রি রিপ্রোডাক্টিভ সংখ্যা বেশি, মানে আমাদের চায়না কিংবা হচ্ছে তোমার ইন্ডিয়াতে। তো সেক্ষেত্রে দেখো সেখানে কি হবে না, এইটা খাড়া, এটাকে আমরা কি বলি, এটাকে বলা হচ্ছে কি তোমার ট্রাইঙ্গুলার বা খাড়া পিরামিড। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। নিচের প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের পুষ্টির প্রবাহকে প্রভাবিত করে না। দেখো বলেছে যে পুষ্টির প্রবাহ। ঠিক আছে, তো সেক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মাইগ্রেশন। বাকিগুলো যেগুলো বলা রয়েছে দেখো, প্যারাসাইটিজম বা প্রিডেশন বা হচ্ছে কি তোমার উৎপাদক, তাহলে এইগুলো হচ্ছে তোমার পুষ্টির প্রবাহকে সরাসরি কি করছে, তোমার প্রভাবিত করছে। কিন্তু মাইগ্রেশন যেটা হচ্ছে কি তোমার, এটা কিন্তু মাইগ্রেশনটা আবার পপুলেশনের ডেন্সিটিটাকে হচ্ছে কি তোমার কি পপুলেশন করে এফেক্ট করে, কিন্তু হচ্ছে কি তার নিউট্রিশনের যে তোমার হচ্ছে কি প্রভাব, সেটাকে কোনোভাবেই তোমার হচ্ছে কিছু করতে পারে না। তাহলে এই জন্য আমরা অপশন এ অ্যান্সার করে আসবো। প্রিডেশন মানে কি? প্রিডেশন মানে হচ্ছে কি এই যে শিকার শিকারী যে সম্পর্ক, খাদ্য মানে তোমার হচ্ছে হত্যা করে খাওয়া হ্যাঁ আর কি। হ্যাঁ। দেখো কোন একটি নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার যদি 50% প্রজনোত্তর বয়সের হয়, তাহলে সেখানকার জনসংখ্যা হবে ড্যাশ। আগের কনসেপ্টটার উপরই কোশ্চেনটা রয়েছে। দেখো তো যারা বুঝতে পারছো না প্রজনোত্তর, তাদেরকে আমি বলে দিই, এটা মানে হচ্ছে কি তোমার পোস্ট রিপ্রোডাক্টিভ। পোস্ট রিপ্রোডাক্টিভ, তো সেক্ষেত্রে দেখো রিপ্রোডাক্টিভ, পোস্ট রিপ্রোডাক্টিভ এবং প্রি রিপ্রোডাক্টিভ, এদের যদি সংখ্যা আমরা টোটাল করি তাহলে কত হবে, একটা পপুলেশনে তাদের কন্ট্রিবিউশন আছে 100%। তো তার মধ্যে দেখো এই পোস্ট রিপ্রোডাক্টিভ হয়ে গেল কি 50%, বাকি থাকলো 50% যেটা, এটা সমান হচ্ছে কি তোমার প্রি রিপ্রোডাক্টিভ প্লাস রিপ্রোডাক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সংখ্যা বেশি সবচেয়ে ডমিনেন্ট হচ্ছে কে আসবে, যদি আমরা সিকোয়েন্স সাজাই তাহলে পোস্ট রিপ্রোডাক্টিভ আগে আসবে, তারপরে হচ্ছে কি তোমার যাই হোক না কেন সেটা প্রি রিপ্রোডাক্টিভ আগে আসতে পারে বা ইকুয়াল টু হচ্ছে রিপ্রোডাক্টিভ হতে পারে। তো এদের সংখ্যা যেহেতু হচ্ছে কি 50 বলেছে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের তোমার হচ্ছে কি যদি আমরা দেখি, তাহলে সেখানে কোনোভাবেই তো স্থিতিশীল হবে না, আবার বাড়ছেও না। কেন, যেহেতু হচ্ছে কি তোমার পোস্ট রিপ্রোডাক্টিভ মানে বৃদ্ধ বৃদ্ধা বেশি, তারা মরবে কিছুদিন পরে, তারা মৃত্যু ঘটবে। তো সেক্ষেত্রে সেখানে আমরা অবভিয়াসলি কি দেখতে পাবো না, পপুলেশনটা কি হবে, তাদের হ্রাস ঘটবে। ঠিক আছে, তো সেখানে জনসংখ্যা হ্রাস ঘটবে, অর্থাৎ
এখানে হচ্ছে কি জাপানের যেটা আমি বলছিলাম সেক্ষেত্রে ওদেরই দেখা যাবে তাদের কি হয় না পপুলেশনের ডেন্সিটিটা অনেকটাই কমছে আর কি। তাহলে অপশন যারা বি বলেছো তোমরা সঠিক অ্যান্সার বলেছো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা যাই হোক, তো এখানে ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাই হোক এই ধরনের দেখতে পাবো। এইটা যে ট্রাইঙ্গুলারটা দেখতে পাচ্ছ ইয়ং পপুলেশন, আর যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে স্টেবল পপুলেশনের ক্ষেত্রে এটা দেখতে পাবে তিনটেই কাছাকাছি সেম। আর আনসেপেড যেটা আছে ডিক্লাইন, ঠিক আছে, কারণ দেখতে পাচ্ছ সেখানে পোস্ট রিপ্রোডাক্টিভের সংখ্যাটা আনসেপেডের ক্ষেত্রে বেশি দেখা যায়। চলো, অপত্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ শারীরবৃত্তীয় ক্ষমতা হলো ড্যাশ। দেখো তাহলে অপত্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় শারীরবৃত্তীয় সর্বোচ্চ শারীর ক্ষমতাটাকে আমরা কি বলি না বায়োটিক পটেনশিয়াল বলি, ঠিক আছে, তাকে আমরা কি বলি না বায়োটিক। ক্যারিং ক্যাপাসিটি তো তোমরা দেখতে পেলে, সেটা তো হবে না। বার্থ রেট জিনিসটা আলাদা, জন্মের মাধ্যমে টোটাল যে পপুলেশনের যে ডেন্সিটি বাড়ে সেটাকে আমরা বার্থ রেট বলি। পপুলেশন গ্রোথ তোমরা দেখতে পেলে যে যদি হচ্ছে কি তোমার ডেথ রেটের তুলনায় হচ্ছে কি বার্থ রেটের সংখ্যাটা বাড়ে বেশি হয় তাহলে পপুলেশন গ্রোথ আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে এখানে অপত্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সেটা ক্ষমতা সেটাকে আমরা তাকে বায়োটিক পোটেনশিয়াল হিসাবে ডিফাইন করি, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট। দ্য মোস্ট ইকোলজিক্যালি রিলিভেন্ট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইজ টেম্পারেচার, ওয়াটার, লাইট, সোয়েল। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলেছে তাই না, তো সেক্ষেত্রে কি হবে এখানে সবচেয়ে রেলিভেন্ট যেহেতু বলেছে, সবচেয়ে বেশি রেলিভেন্ট কোনটা? দেখো তোমরা এখানে সবাই হচ্ছে কি বিভিন্ন অ্যান্সার দিচ্ছ, অপশন এ বি সি ডি, ঠিক আছে। তো এখানে দেখো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসাবে সবগুলোই দেখতে পাচ্ছি আমি। টেম্পারেচার বলেছে, ওয়াটার বলেছে, লাইট বলেছে, আর হচ্ছে কি তোমার সয়েল বলেছে। তো এর মধ্যে কোনটা সবচেয়ে মোস্ট ইকোলজিক্যালি রেলিভেন্ট, ঠিক আছে। তো তো সেক্ষেত্রে আমরা যদি এখানে অ্যান্সার করার চেষ্টা করি টেম্পারেচার, ওয়াটার, লাইট আর সয়েল, ঠিক আছে। তো তার মধ্যে হচ্ছে কি সবচেয়ে ভাইটাল কোনটা? টেম্পারেচার হবে। লাইট তো হওয়া উচিত স্যার, লাইট না হলে ফটোসিনথেসিস তো হবে না, উৎপাদকই থাকবে না। না, এখানে এখানে ইকোলজিক্যালি রেলিভেন্ট বলেছে তাই না, তোমাকে ইকোসিস্টেম বলেনি, ইকোলজিক্যাল, ইকোলজির সাপেক্ষে যদি ধরা হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে তোমরা দেখবে নেটে সার্চ করে সব জায়গায় টেম্পারেচার কোথায় বলা রয়েছে, ঠিক আছে। টেম্পারেচারটা হচ্ছে সবচেয়ে বেশি রেলিভেন্ট। চলো নেক্সট দেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ফর আর সিলেক্টেড স্পিসিস। তোমাদের অলরেডি একটা সূত্র বলে দিয়েছিলাম, মনে করো আর যে কথা বলেছিলাম সেই সাপেক্ষে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আর জে আর এস কে। এখনো দেখো এই যে রাবেয়া বলছে অপশন সি, এখনো ডিফারেন্স অ্যান্সার আছে। আমি এত করে তোমাদেরকে তখন বলে দিয়েছিলাম যে আর জে, আর মানে হচ্ছে কি তোমাদেরকে যে শেপের যারা গ্রোথ কার্ভ দেখায় তাহলে তাদের ক্ষেত্রে কি বলেছিলাম তারা হচ্ছে কি স্মল সাইজ হবে। আর কি বলেছিলাম নো প্যারেন্টাল কেয়ার, নো প্যারেন্টাল কেয়ার। আর কি বলেছিলাম সাইজ তারপর ছোট হবে। বলেছিলাম সাইজ ছোট তো বললাম আমি, তারপর বলেছিলাম যে এদের প্রোজেনি মানে অপত্যের লার্জ সংখ্যাটা নাম্বার অফ অনেকটা বেশি হবে, প্রোজেনি, লার্জ নাম্বার অফ ঠিক প্রোজেনি। আছে। হ্যাঁ, লার্জ নাম্বার অফ প্রোজেনি তৈরি করবে, প্রোজেনি মানে অপত্য আর কি, ঠিক আছে। আচ্ছা 4 নম্বর লাইফ হচ্ছে কি তোমার স্প্যানটা কি হবে শর্ট হবে।
হ্যাঁ, লাইফ লাইফ স্প্যান স্প্যান যেটা স্যার হবে, আরেকটা ওখানে লাইফ ক্যারেক্টার স্প্যান ছিল লাইফ স্যার স্প্যান কম, কম সিমিলিপারাস হবে। আর লাইফ স্প্যানটা ইটিরোপ্যারাসটা একদম একটু কম, বলবেন? হুম, দেখো আর কি হবে, লাইফ স্প্যান কম। আর হচ্ছে কি তোমার দেখো এদের ক্ষেত্রে কি হয়, নাম্বার অফ অফস্প্রিং বেশি হবে। হ্যাঁ এই যে বললাম আমরা লার্জ নাম্বার অফ প্রয়োজনই। আচ্ছা আর কি হবে বলো দেখি, আরো আমরা দেখতে পাই যে এদের এদের ক্ষেত্রে হচ্ছে কি, এখানে আমরা নো, তারা হচ্ছে কি নো, তোমার হচ্ছে কেরিং ক্যাপাসিটি, এখানে কোনো কেরিং ক্যাপাসিটি আমরা দেখতে পাই না। নো তো যাই কেরিং হোক, তো ক্যাপাসিটি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আরো অনেক পয়েন্ট আসবে, যদি লিস্ট যদি করা হয় এরকম অনেক পয়েন্ট চলে আসবে, ঠিক আছে। তারপর স্যার তো সেক্ষেত্রে অফস্প্রিনরা কেয়ারিং পায় না, অফস্প্রিনরা কেয়ারিং পায় না এই এখানে যে বললাম যে তেমন। নো প্যারেন্টাল কেয়ার বলে দিয়েছি উল্লেখ যেমন। প্যারেন্টাল কেয়ারিং বলে দিলে তো। তো দেখো, তো এখানে দেখো যেহেতু বলেছে লার্জ আর একটা নাম্বার অফ পয়েন্ট, প্রোজেনি, হ্যালো হ্যাঁ বলো। স্যার বলছিলাম, হুম, বলছি ইটিরোপেরাস আর হচ্ছে আর একটা এপেরাস ছিল সিমিলিপেরাস, ওইটা একটু বলবেন? এই দুটোর ক্ষেত্রেই ঘটে, আর সিলেক্টেড আর কে সিলেক্টেড এর মধ্যে ঘটে, কি ব্যাপারটা একটু বলবেন? হ্যাঁ বলো কি বলছো, টার্মটা বলো। সিমিলিপেরাস আর হচ্ছে ইটিরোপেরাস। যাই হোক, সেই টার্মটা আসুক দিলে বলে দিচ্ছি, ঠিক আছে। তো আপাতত দেখো এখানে, এখানে হচ্ছে তোমার যেহেতু লার্জ নাম্বার অফ প্রোজেনি আর স্মল সাইজ, ঠিক আছে, এটাই হচ্ছে আমরা আর সিলেক্টেড ক্ষেত্রে দেখতে পাই। এখানে লার্জ নাম্বার অফ প্রোজেনি তো হবে না, লার্জ সাইজ তো হয় না। এখানে বলেছে যে স্মল নাম্বার অফ প্রোজেনি তো হবে না, কারণ স্মল নাম্বার অফ প্রোজেনি আমরা দেখতে পাই কে সিলেক্টেড স্পিসির ক্ষেত্রে। স্মল নাম্বার অফ প্রোজেনি উইথ লার্জ সাইজ তো হবে না, তাহলে অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ম্যাচিং পেয়ার of certain organisms and their kind of association. তো উত্তর হয়ে যাবে কি অপশন বি, তাই না, অপশন বি। দেখো তো এখানে অপশন বি এই কারণে বলা হচ্ছে, দেখো এখানে বলেছে যে তোমার হচ্ছে কি, দেখো যে ম্যাচিং পেয়ার অফ সার্টেন অর্গানিজমস এন্ড কাইন্ড অফ অ্যাসোসিয়েশন, মানে অর্গানিজমের সঙ্গে অ্যাসোসিয়েশনটা ঠিক রয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। তো এখানে দেখো, এখানে বলেছে যে এলগি এন্ড ফাঞ্জাই ইন লাইকেন, লাইকেনের ক্ষেত্রে এদের মিউচুয়ালিজম তোমরা জানো যে একটা লাইকেনের ক্ষেত্রে এলগি পার্টটাকে আমরা কি বলি, ফাইকোবায়ন, আর ফাঙ্গি পার্টটাকে আমরা বলি মাইক্রোবায়ন। এই মাইক্রোবায়োন্ট। তো সেক্ষেত্রে এখানে এলগি কি করছে না ফটোসিনথেসিস করছে, আর ফাঞ্জাই কি করছে না তাকে ওয়াটার এবং নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে সাপ্লাই দিচ্ছে। তো এইভাবে তাদের ক্ষেত্রে মিউচুয়ালিজম আমরা দেখতে পাই, যে কন্ডিশনটাকে আমরা লাইকেন হিসাবে দেখতে পাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে উত্তর আমরা অপশন বি করে আসবো। চলো পরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট, কোনটা ইনকারেক্ট দেখো। এটা কি অপশন ডি হবে স্যার? দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি একটা। দেখো কেন হচ্ছে, দেখো দেখো লাইকেনের ক্ষেত্রে তো আমরা বললাম, তো এটা হচ্ছে মিউচুয়ালিজম একদম ঠিক রয়েছে। লাইকেনের মধ্যে এখানে ফাঙ্গাস আর এলগির মধ্যে একটা মিউচুয়ালিজম আমরা দেখতে পাই। এবারে এপিফাইটস কাদেরকে বলে, যারা বোটানি তোমরা সবাই জানো এপিফাইটস, বা যারা জুলজি ফিজিওলজি হয়তো অনেকে নাও জানতে পারো। তো এপিফাইটস মানে যে সমস্ত প্ল্যান্ট অন্য কোনো প্ল্যান্টের উপর গ্রো হয়, যে সেখানে সে সার্ভাইভ করে, ঠিক আছে। তো সেই জন্য বলছে দোজ এপিফাইটস হুইচ ইউজ আদার প্ল্যান্টস ফর সাপোর্ট অ্যান্ড অনলি অ্যান্ড নট ফর ওয়াটার ওর ফুড সাপ্লাই অ্যান্ড আর এক্সাম্পল অফ দ্য কমেন্সালিজমস, ঠিক আছে। দেখবে অনেক সময় যে এই বট গাছ দেখবে অন্য কোনো গাছের উপর জন্মায়, বা কোনো হচ্ছে কি তোমার অর্কিডস, ঠিক আছে, তারা এপিফাইট হিসাবে অন্য কোনো গাছের উপরে জন্মায়। সি এনিমন অন তোমার হচ্ছে হারমিট ক্রেভ ইজ এন এক্সাম্পল অফ দ্য প্রোটোকোপারেশন, ঠিক আছে। তাহলে এটাও খুব আমরা দেখতে পাই, তোমার হচ্ছে কি ইকোলজিক্যাল যে তোমার হচ্ছে কি কম্বিনেশন আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে সি এনিমন আর তোমার হচ্ছে কি হারমিট ক্রেভের মধ্যে প্রোটোকোপারেশন দেখতে পাই। এবারে বলছে দেখো যে মিউচুয়ালিজম প্রোটোকোপারেশন কমেন্সালিজম ক্যান নট বি ইনক্লুড আন্ডার সিম্বায়োসিস, ঠিক আছে। সিম্বায়োসিসের মধ্যে তো মিউচুয়ালিজম আমরা দেখতে পাই, এখানে ক্যান নট বলেছি যেহেতু, তাহলে সেক্ষেত্রে এটা আমরা তোমরা ইনকারেক্ট করে আসবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, কোন স্টেটমেন্টটা এখানে ফলস সেটা বলতে হবে।
এটা কি স্যার অপশন এ হবে? তুমি তোমার স্টেটমেন্টটা বলো টাইপ করে, বাকিটা যখন ডিসকাস হবে তখন জানতে পারবে, ঠিক আছে? বলো না, অ্যান্সার বললে বাকিদের সমস্যা হবে। দেখো তাহলে এখানে অপশন এটা আমরা করছি, তার কারণ দেখো বলছে অসমো কনফর্মার আর এবল টু মেনটেইন হোমিওস্ট্যাটিস by physiological means or sometimes behavioral means also which ensure constant body temperature, constant osmotic concentration, etc. দেখো ওসমোর কনফর্মার আর ওসমো রেগুলেশন দুটো জিনিস আলাদা। হুম। তো এখানে বলছে যে ওসমো কনফর্মার মানে যে হোমিওস্ট্যাটিস মেনটেন করা, সেটা ফিজিক্যালি হতে পারে কিংবা বিহেভিয়ার দিক থেকে হতে পারে, এবং তার বলছে কি যে সেটা টেম্পারেচারের দিক থেকে হতে পারে, আবার হচ্ছে কি অসমোটিক কনসেন্ট্রেশনের দিক থেকে হতে পারে। না, কোন অসমো কনফর্মার কাদেরকে বলা হয় কে বলতে পারবে? অসমো কনফর্মার হ্যাঁ স্যার, যাদের টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারে এনভায়রনমেন্ট অনুযায়ী, মানে এনভায়রনমেন্টে যে টেম্পারেচার হবে তারা বডিটা টেম্পারেচারটাকে কন্ট্রোল করে ঠিক নেবে, আছে, অন্যজন বলো, মানে অন্যজন চেঞ্জ বলো। করে নিতে পারবে। অসমো কনফর্মার কাকে বলে? পরিবেশের তাপমাত্রা চেঞ্জের সঙ্গে দেহ তরলের যে ঘনত্ব কোনো পরিবর্তন হবে। তার- হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ, পরিবেশের যেমন সঙ্গে শীত, মানে যেমন স্যার পরিবেশ যেমন এই বহি দাঁড়া দাঁড়া শীতভূম দাঁড়া, প্রাণী যেগুলো আছে। এই আমি বলছি শোনো, তোমরা বলছি তোমরা বহি তোমরা পরিবেশের যতজন বললে পরিবর্তনের কেউ ঠিক বললে না বাবা। ঠিক আছে, অসমো কনফর্মার হচ্ছে কি যারা মেনলি কি করে না, তারা হচ্ছে কি তোমার আইসো অসমোটিক মানে তোমার হাইপারটোনিক বা হাইপোটোনিক কন্ডিশনে থাকলেও দে ক্যান মেনটেন দেয়ার বডি ফ্লুইড ইনটু আইসো অসমোটিক তোমার হচ্ছে কি কন্ডিশন, মানে তারা চেষ্টা করে যাতে তার তার বডির মধ্যে যে ফ্লুইডটা রয়েছে সেটাকে সে আইসোটোনিক কন্ডিশনে রাখার জন্য। ঠিক আছে, তো এইটাকে আমরা অসমো কনফর্ম বলি। তো তার সঙ্গে বডি টেম্পারেচারের কোনো বাবা রিলেশন নেই, ওটা অসমো থার্মো রেগুলেশন, সেটা আলাদা জিনিস। ঠিক আছে, সেটা রেগুলেটেড, তুমি যেটা সেটা আলাদা জিনিস। যেমন আমাদের ক্ষেত্রে আমরা হচ্ছে কি এটা তো তোমার অসমো রেগুলেটেড। হোমিওস্ট্যাটিস হচ্ছে কি তোমার আমাদের ক্ষেত্রে আমরা এন্ডোথার্মস আর হচ্ছে অ্যাক্টোথার্মস, তোমরা যেটা বলছো এন্ডোথার্মস, তারাই দে ক্যান কনস্ট্যান্ট দেয়ার বডি টেম্পারেচার অন দা বেসিস অফ দা তোমার হচ্ছে কি তোমার টেম্পারেচার বাড়ছে বা কমছে তার সাপেক্ষে তারা কন্ট্রোল করতে পারছে, ওরা হচ্ছে কি তোমার এন্ডোথার্মস। আর তোমার সেটা আলাদা কনসেপ্ট। অসমো কনফর্মারটা শুধুমাত্র যে যে সমস্ত এনিম্যাল, ঠিক আছে, তাদের মধ্যে একটা রেগুলেটরি মেকানিজমস রয়েছে, কি জন্য না, যাতে তারা বডি ফ্লুইডের যে কনসেন্ট্রেশনটাকে তারা কনস্ট্যান্ট রাখতে পারে। তো সেই জন্য দেখো এখানে আবার বডি টেম্পারেচারটা বলে দিয়েছে, তাহলে এখানে অপশন এটা ভুল রয়েছে। এবার দেখো পরের কোশ্চেনে চলো। All birds and mammals and a very few lower vertebrates and invertebrates are capable of osmoregulation and thermoregulations. একদম ঠিক বলেছে। তো কিছু মানে সমস্ত বার্ডস এবং মেমেলস এবং কিছু লোয়ার ভার্টিব্রেটস, হ্যাঁ, তো তারা কি করতে পারে, এই অসমো রেগুলেশন বা থার্মো রেগুলেশন করতে পারে। ঠিক আছে, অসমো রেগুলেশন মানে হচ্ছে কি এই যে অসমোটিক পোটেনশিয়াল, আর থার্মো রেগুলেশন মানে হচ্ছে কি যে টেম্পারেচার ব্যালেন্স। আচ্ছা, থার্মোরেগুলেশন ইজ দ্য মেজর রিজন ফর দ্য সাকসেস মেমলস। ঠিক আছে, একদম ঠিক রয়েছে। মেমলস এর ক্ষেত্রে আমরা কি বললাম, এন্ডোথার্মস। কি বললাম, এন্ডোথার্মস। এন্ডোথার্মস মিন্স না যারা পরিবেশের সাপেক্ষে তাদের বডি টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, মানে পরিবেশের টেম্পারেচার বাড়লেও বা কমলেও ওদের কোনো যায় আসে না, ওরা কি করে না সবসময় বডি টেম্পারেচারটাকে ফিক্সড রাখার চেষ্টা করে। সুয়েটিং, কনস্ট্যান্ট রাখে আর কি। হ্যাঁ, সুয়েটিং এন্ড সিভিং, ঠিক আছে, আর দ্য মিনস অফ থার্মোরেগুলেশন বাই হিউম্যানস। সুয়েটিং তোমরা জানো গরমকালে হচ্ছে কি ঘাম দিয়েই আমরা ঘাম বেরাই, যাতে আমরা বডি সার্ভিসটাকে আমরা কুল করি। সিভিংটা দেখবে শীতকালে আমরা দেখতে পাই, অনেক সময় কি করি আমরা টেম্পারেচার ফল করলে সিভিং এর মাধ্যমে দেখবে কাঁপতে কাঁপি, থাকে কাঁপতে থাকে শরীর কাঁপতে থাকে। কাঁপতে থাকে না, কাঁপা মানে কি আমাদের হচ্ছে কি তোমার চেষ্টা করছে বডি টেম্পারেচারটাকে বাড়িয়ে নেওয়ার। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে সোয়েটিং এন্ড সিভিং এগুলো হচ্ছে কি তোমার হিউম্যানস এর, ঠিক আছে, থার্মোরেগুলেশনের একটা প্রসিডিওর বা একটা মেকানিজমস, যার মাধ্যমে তারা কি করতে পারে না বডি টেম্পারেচারটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। তাহলে এখানে আমরা অপশন এটাকে আমরা এই কারণে ফলস জানালাম। ঠিক আছে, বাকি অপশন গুলো এখানে সঠিক রয়েছে। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ট্রপিক লেভেল ইজ ইনকারেক্টলি ডিফাইন্ড?
যারা বেঙ্গলি মিডিয়াম রয়েছে বা যারা বাংলায় কোশ্চেন চাইছো, ঠিক আছে, একটু তোমরা শুনে নাও জিনিসগুলো, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে একটা মানে মানে বাস্তব কথা বলি, ঠিক আছে। বাংলায় হচ্ছে কি, দেখো সব কোশ্চেন বাংলায় ট্রান্সলেট করাও সবসময় পসিবল হয় না, বা সেটা করতে গেলে দেখবে কোন মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন আমি যেহেতু দিতে পারবো না, ঠিক আছে। স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখবে তোমাকে কিন্তু অনেক মানে ইংলিশ ভার্সানেই পাওয়া যায়, ঠিক আছে। সেগুলোকে ধরে ধরে তার বাংলা সঠিকভাবে করা যায় না, বিশেষ করে আমাদের বায়োলজিক্যাল টার্মে, ঠিক আছে। তো যতটা আমি পাচ্ছি বাংলায় বলে দেওয়ার চেষ্টা করছি, সেগুলোকে একটু কনজিউম করার চেষ্টা করো, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমাদেরই মানে ভালো হবে। আর যদি তোমরা শুধু বাংলা কোশ্চেন চাও, তাহলে শুধু বাংলা কোশ্চেন দিতে গেলে কোশ্চেনের যে কোয়ালিটি এবং তোমার হচ্ছে কি সেটা কিন্তু ঠিক থাকবে না। কোয়ালিটি যদি কোশ্চেনের স্ট্যান্ডার্ড করতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিছু ইংলিশ কোশ্চেনটাও স্টাডি করতে হবে, ঠিক আছে। একটু তোমরা ম্যানেজ করে নাও, ঠিক আছে। তো দেখো এখানে বলেছে ট্রপিক লেভেল ইজ ইনকারেক্টলি ডিফাইন্ড, ঠিক আছে। আর ইনকারেক্টলি বলেছে মানে এখানে আমাদেরকে কোনটা ভুল সেটাকে আমাকে ডিফাইন করতে হবে। এখানে বলেছে দেখো কার্নিভোরস, কার্নিভোরস তাদেরকে বলে যারা মাংসাশী প্রাণী আর কি, ঠিক আছে, কার্নিভোরস। তো বলছে সেকেন্ডারি ও টার্সিয়ারি কনজিউমার, ঠিক আছে। তারা হচ্ছে কি বলছে যারা মাংসাশী হয় তারা প্রগৌণ বা গৌণ খাদক। আচ্ছা, ডিকম্পোজার বলছে মাইক্রোবিয়াল হেটারোট্রপস, ঠিক আছে। ডিকম্পোজার মানে যারা বিয়োজক। আচ্ছা, হার্বিভোর মানে যারা প্রাথমিক খাদক আর কি, অ্যাকচুয়ালি যারা প্রডিউসারকে কনজিউম করে, তাদেরকে আমরা বলি হার্বিভোর, ঠিক আছে। বাংলা বুঝতে পারছো যারা বাংলায় চাইছিলে? মানে এই কারণে আমি বলে দিলাম, কারণ হচ্ছে কি দেখো সংখ্যা ছিল 70, যেই তোমার হচ্ছে কি ইংলিশের কোশ্চেন চলে এসে দেখবে সংখ্যা হয়ে গেছে কত, এই তোমার হচ্ছে 62, 8 জন হচ্ছে কি ভ্যানিস। মানে এত ভয় পাওয়ার তো 55 কিছু কারণ নেই। 55 তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমাদের কিছু করার নেই বাবা, এই কোশ্চেন গুলো হচ্ছে কি ইংলিশ ভার্সনে থাকবে, ঠিক আছে। যাই হোক, তো এটাও কিন্তু একটা মানে সার্ভাইভ করার প্রক্রিয়া, বুঝতে পারছো, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। যে হচ্ছে কি তোমার এগুলোকেও সার্ভাইভ করতে পারবে সে কিন্তু টিকে থাকবে। আর যে এগুলোকে নিতে পারছো না তোমরা, কি হবে, তারা তারা অটোমেটিক্যালি এখান থেকে বেরিয়ে যাচ্ছ, মানে কম্পিটিশনও বেরিয়ে যাচ্ছ, ভাবো যে কম্পিটিশন থেকেও বেরিয়ে যাচ্ছ, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার চেষ্টা করতে হবে, ফাইট করতে হবে, জানার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো দেখো তাহলে এখানে হার্বিভোর মানে কি বললাম, যারা মেনলি হচ্ছে কি তোমার তোমার হচ্ছে শাকাশী প্রাণী, মানে যারা হচ্ছে কি লতা পাতা খেয়ে বেঁচে থাকে আর কি, ঠিক আছে। তারা বলছে প্রাইমারি কনজিউমার। আর অমনিভোরস হচ্ছে কি যারা যারা হচ্ছে কি সর্বভোগ, ঠিক আছে, যারা প্রডিউসারকেও খায়, মানে যারা প্রাথমিক মানে উৎপাদকেও খাচ্ছে, হ্যাঁ, তারা হচ্ছে কি তোমার হচ্ছে কি মাংসও খাচ্ছে, সবকিছু খাচ্ছে আর কি। হ্যাঁ, তো আর এখানে বলছে মল্ট, ইস্ট আছে, মাশরুম, এরা তো ডিকম্পোজার, এরা তো আর অমনিভোর নয়। এরা এরা হচ্ছে কি তোমার মল্ট বা ইস্ট বা মাশরুম, এরা হচ্ছে তোমার ডিকম্পোজার। তো এই জন্য যেহেতু এখানে তোমার যে কি বলেছে বলে দেখি যে ইনকারেক্ট স্টেটমেন্ট, তাহলে অপশন ডি এরটা আমরা করে আসবো, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে। অমনিভোরস হচ্ছে কি তোমার আমরা আমরা হচ্ছে মানুষ আছে অমনিভোর, আমরা শাক লতা পাতা থেকে শুরু করে সবকিছু খাই, তাই না, সবকিছু খাই। তো সেক্ষেত্রে হচ্ছে কি এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ডিউরিং ইকোলজিক্যাল সাকসেশন, ঠিক আছে, ইকোলজিক্যাল সাকসেশন আমরা হচ্ছে কি ইকোলজিক্যাল সাকসেশনের সময় আমরা কি দেখতে পাই? যাই হোক, অনেকে হয়তো ইকোলজিক্যাল সাকসেশন বা এই যে উদ্ভিদ পর্যায়ক্রম যেটাকে বাংলায় বলে, যারা জানো অপশন না হবে স্যার। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, শুনে নাও। ইকোলজিক্যাল সাকসেশন হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে, যার মাধ্যমে কি হয় যে গ্রাজুয়াল চেঞ্জ হয়, ঠিক আছে। অর্থাৎ মানে এইভাবেই হচ্ছে কি একটা পুরো কমিউনিটি গঠিত হয়েছে। ইকোলজিক্যাল সাকসেশনে কোন একটা পরিত্যক্ত এরিয়া, যেখানে কোনো গাছপালা বা কোনো কিছু নেই, পরিত্যক্ত এলাকা, প্রথমে যে স্পিসিস সেখানে গ্রো করে, ওটাকে আমরা কি বলি না পায়োনিয়ার স্পিসিস বলি, পায়োনিয়ার স্পিসিস বলি। মানে ও হচ্ছে কি ওখানে সার্ভাইভ করলো প্রথমে এসে। তারপর হচ্ছে কি সেরাল কমিউনিটি, অর্থাৎ পরপর হচ্ছে গ্রাজুয়াল চেঞ্জ হবে, দিয়ে তারপরে হচ্ছে কি লাস্ট যে আসবে তাকে আমরা বলি কি ক্লাইম্যাক্স কমিউনিটি, ঠিক আছে। আর যদি কোনো আগে থেকে কোনো স্পিসিস ছিল না, সেখানে যদি তোমার সাকসেশন গঠিত হয়, তখন তাকে আমরা বলি প্রাইমারি সাকসেশন। আর যদি সাকসেশন মানে তোমার উদ্ভিদ ছিল বা কোনো একটা ভলকানিক ইরোশন হয়েছে বা আর্থকুইক হয়েছে বা তোমার আদার্স কিছু কারণে, ঠিক আছে, বা দাবানল ঘটেছে, তাহলে সেখানে সব পুড়ে গেছে বা সব নষ্ট হয়ে গেছে, তাহলে সেখানে কিন্তু কোনো না কোনো পার্টিকেল একটা থেকে গেছে। সেখান থেকে যদি আবার সাকসেশন তৈরি হয়, তাকে আমরা বলি কি বলি সেকেন্ডারি সাকসেশন। তো সেক্ষেত্রে দেখো এখানে ইকোলজিক্যাল সাকসেশন বলতে আমরা কি বলি না, দেখো গ্রাজুয়াল এন্ড প্রেডিক্টেবল চেঞ্জেস ইন স্পিসিস কম্পোজিশন ওকার ইন এ গিভেন এরিয়া।
একটা এরিয়াতে গ্রাজুয়াল চেঞ্জ হচ্ছে, কেউ বুঝতে পারলে, এই যে পাইনিয়ার স্পিসিস, ধরো একটা উদাহরণ সাপেক্ষে বলি, প্রথমে যে পাইনিয়ার স্পিসিস আমরা দেখতে পাই লাইকেন, ঠিক আছে, তারপরে আসবে কি তোমার ধরো মোস আসবে, তারপর ফার্ন আসবে, তারপর আসবে তোমার জিমনোস্পার্ম, তারপর টেডো মানে তোমার এনজিওস্পার্ম। তাহলে এই এনজিওস্পার্ম আসলে হচ্ছে কি ধরো দেখা গেল তারাই হচ্ছে কি তোমার কনস্ট্যান্ট, তখন তাকে আমরা বলবো যে সেই সাকসেশন ক্লাইম্যাক্সে চলে গেছে, মানে সে স্টেবল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কি তোমার সাকসেশন। তো সাকসেশনকে আমরা কি বলি না, খুবই ধীর এবং হচ্ছে মন্থর গতি একটা প্রক্রিয়া, যেটার মাধ্যমে কি হয় না পপুলেশন চেঞ্জ ঘটে এবং সে ক্লাইম্যাক্সের দিকে পৌঁছায়। তো সেক্ষেত্রে আমরা অপশন এ সঠিক অ্যান্সার করে আসবো। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইকোসিস্টেম হ্যাজ দ্য ম্যাক্সিমাম বায়োমাস? কোন ইকোসিস্টেমে সবচেয়ে বেশি বায়োমাস আমরা দেখতে পাবো? দেখো তাহলে এখানে বলেছে, দেখো একটা ফরেস্ট ইকোসিস্টেম বলেছে, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, পন্ড ইকোসিস্টেম আর লেক ইকোসিস্টেম। তাহলে বায়োমাস হচ্ছে কি, দেখো বায়োমাস হচ্ছে কি টোটাল যে বডি ওয়েট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা একটা ফরেস্টে সবচেয়ে বায়োমাসটা সবচেয়ে বেশি দেখতে পাবো, ঠিক আছে। যদি এখানে বলতো যে সবচেয়ে মিনিমাম বায়োমাস এই চারটার মধ্যে কোথায় দেখা যাবে, তাহলে কি হতো উত্তর? সবচেয়ে কম, সবচেয়ে বেশি গ্রাসল্যান্ড কম গ্রাসল্যান্ড আমরা কোথায় ইকোসিস্টেম দেখতে পাবো? গ্রাসল্যান্ড বি হবে স্যার। বি গ্রাসল্যান্ড হবে স্যার। আরে গ্রাসল্যান্ডে গ্রাস, একটা গ্রাসের হচ্ছে কি তোমার যে বডি ওয়েট, আর পন্ড ইকোসিস্টেম কিংবা লেক ইকোসিস্টেম, সবচেয়ে সবচেয়ে ইকোসিস্টেম কার কোন, আমার মনে হয় পন্ডের ইকোসিস্টেমে বায়োমাসটা কম হবে, পন্ড পন্ড হবে তাই স্যার, না? পন্ডের ইকোসিস্টেম পন্ডে কম হবে সব থেকে। সবচেয়ে স্যার পন্ডে বন্ড হচ্ছে হবে। হ্যাঁ পন্ডের কম হয়, আর পন্ড আর লেকের তুলনায় লেকের বেশি হবে, পন্ডের কম হবে, তাই না? তো যদি আমরা এখানে যদি করি, তাহলে সবচেয়ে কম থেকে বেশি যদি সাজাই, তাহলে সি আগে আসবে, তারপরে আসবে ডি, তারপরে আসবে তোমার বি, তারপরে আসবে তোমার এ, তাই না? যদি এইভাবে যদি সাজাই, কারণ এখন তোমাদেরকে বলেছিলাম, তাই না, অনেকে দেখবে, আমি একটা তোমাদেরকে যদি বায়োডাইভার্সিটি অনুযায়ী বলা হয়, তোমাদেরকে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে কি ধরনের কোশ্চেন হতে পারে, ঠিক আছে। অনেকে বিভিন্নভাবে কমেন্ট করেছে যে আপনি কি কোশ্চেন বানাবেন বা বিভিন্ন করেছে, দেখবে এখন তোমরা নিজেরাই ভাবো না, এখন তোমরা যারা দেখবে ধরো এমআরএস পরীক্ষা দিয়েছো বা যারা আছে কি তোমার কেভিএস টিভিএস দাও, ঠিক আছে, তো এখন কোশ্চেন গুলো দেখবে তোমার এরকম স্টেটমেন্ট তুলে দিচ্ছে, তাই না, স্টেটমেন্ট দিয়ে তাদের 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 মধ্যে যে স্যার কোনগুলো অ্যাসাম্পশন আর সঠিক ইয়ে দিচ্ছে, বা কোনগুলো হচ্ছে অ্যাসাম্পশন তোমার রিজনিং ভুল, দিচ্ছে। তাই না। তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে বাবা, এই স্ট্র্যাটেজি গুলো বুঝতে হবে। এখন দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো যে পরীক্ষাগুলো হচ্ছে আমি দেখলাম, ঠিক আছে, সেটা কম্পিটিটিভ পরীক্ষা হোক বা এইসব পরীক্ষা হোক, মানে দেখবে তোমার হচ্ছে কি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কের যে পরীক্ষা হয়, সেটাকে আমরা কি বলি গো? বলো না। ইউপিএসসি ইউপিএসসি, হ্যাঁ ইউপিএসসি প্যাটার্নের কোশ্চেন গুলো হচ্ছে করার চেষ্টা করছে, ঠিক আছে, ইউপিএসসি। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো অনেকে তোমরা হচ্ছে কি যারা যা বলার বলুক, তোমরা এই ধরনের কোশ্চেন গুলোই বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা কোন ডাইরেক্ট স্টেটমেন্ট দিচ্ছে না এখন, তোমাদের এই দিয়ে দেওয়ার পরে তোমাকে এমন একটা কোশ্চেন বললো যে তার সাপেক্ষে সবগুলো তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, একজন বলছিল যে এখন তোমার, স্যার হ্যাঁ স্যার এখন স্যার ওই অ্যাসাম্পশন আর রিজনিং এর কোশ্চেন বেশি দিচ্ছে, মানে এটা তথ্যটা কি সঠিক এই এক্সপ্লেনেশনের জন্য বেশিরভাগ কোশ্চেন এখন এরকম আসছে, ইএমআরএস এর কোশ্চেন এরকম এসেছিল। দেখো, তো একজন বলছিল যে তোমার হচ্ছে বায়োডাইভার্সিটির উপর যদি আমরা করি, ঠিক আছে, বায়োডাইভার্সিটির উপর যদি আমরা করি, তাই তো, বায়োডাইভার্সিটির উপর একজন জিজ্ঞাসা করছিল, তাহলে সেক্ষেত্রে দেখো ডাইভার্সিটি আমরা তাকেই বলি কোন একটা পার্টিকুলার এরিয়াতে যত ডাইভার্সিটি মানে যত স্পিসিস রিচনেস থাকবে, মানে টাইপ অফ স্পিসিস কোথায় বেশি থাকবে। তো দেখো আমরা সবচেয়ে বেশি ডাইভার্সিটি ফরেস্টে দেখতে পাবো, একটা ফরেস্ট ইকোসিস্টেমে, তাই না। তারপরে আসবে কি না, তারপরে তোমরা গ্রাসল্যান্ড করে দাও, গ্রাসল্যান্ড গ্রাসল্যান্ড, তারপরে হচ্ছে কি তোমার লেক ইকোসিস্টেম করে দাও, তারপরে হচ্ছে পন্ড করবে, লেক ঠিক আছে। পন্ড। এটা ডাইভার্সিটি তুলনায়, মানে যেখানে প্রেডিকশন বেশি আচ্ছা থাকে। যদি হ্যাঁ, আবার আরেকটা এটা যে বায়োমাস জেনেটিক বায়োডাইভার্সিটি যদি বলা হয়, হুম হুম কি বলছো? যদি জেনেটিক বায়োডাইভার্সিটি অনুযায়ী যদি সাজানো হয় তাহলে কোনটা বেশি হবে সব থেকে? বায়োডাইভার্সিটি তো বললাম তো তোমাকে এটা, তাই না। আর একটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে কি তোমার দিবে যে প্রোডাক্টিভিটির উপর ভিত্তি করে, প্রোডাক্টিভিটি, ঠিক আছে, প্রোডাক্টিভিটির দিক থেকে কোথায় হতে পারে, ঠিক আছে। প্রোডাক্টিভিটি মানে দেখো, উৎপাদনশীলতা। প্রোডাক্টিভিটি দেখো সবচেয়ে বেশি কোথায় হবে না, প্রোডাক্টিভিটি মানে দেখো সবচেয়ে বেশি হয়ে যাবে কিসে তখন, না তোমার হচ্ছে গ্রাসল্যান্ডে স্যার, গ্রাসল্যান্ড নো পন্ডে
তখন হয়ে যাবে কি পন্ডে প্রথমে এখানে এই চারটা অপশনের সাপেক্ষে সবচেয়ে আসবে কি প্রথমে আসবে লেক, ঠিক আছে, তারপরে আসবে পন্ড, লেক তারপরে আসবে গ্রাসল্যান্ড, তারপরে আসবে হচ্ছে কি তোমার ফরেস্ট। আমি কেন বলে দিচ্ছি দেখো, যুক্তি দিয়ে দিচ্ছি দেখো। তার কারণ হচ্ছে দেখো, প্রোডাক্টিভিটি বলতে আমরা তাকেই ডিফাইন করব যে ওর মধ্যে কতটা এনার্জি রয়েছে। দেখো ফরেস্ট ইকোসিস্টেমে ম্যাক্সিমাম একটা ফরেস্ট ট্রি যেটা টিম্বার তৈরি করার জন্য তার ম্যাক্সিমাম এনার্জি সে কিন্তু কনজিউম করে দিচ্ছে, তাই না? খুব কম পরিমাণ হচ্ছে এনার্জি তার মধ্যে থাকে, এই জন্য সেখান থেকে যদি কেউ কনজিউম করে সে কিন্তু খুব কম পরিমাণ এনার্জি পাবে। কিন্তু একটা পন্ড কিংবা লেক ইকোসিস্টেমে ফাইটোপ্লাঙ্কটন বা জু প্লাঙ্কটন তারা তারা রুট তৈরি করে না, তারা কোনো তোমার হচ্ছে কি তাদের যে তোমার হচ্ছে কি তোমার কোনো উড হয় না, তো তারা ম্যাক্সিমাম এনার্জিটা তার নিজের মধ্যেই রাখছে, তো তাকে যদি কেউ কনজিউম করে ম্যাক্সিমাম এনার্জি সেখান থেকে পেয়ে যাবে। কিন্তু এটা তোমার যদি এটা কেউ যদি পাতা খায় বা তোমার হচ্ছে কি কোনো গাছের ডালা, তাহলে সেখানে ওই প্ল্যান্ট হচ্ছে অলরেডি সে এনার্জিটাকে ওয়েস্ট করে ফেলেছে তার নিজের প্রোডাকশনের জন্য, তার মধ্যে খুব বেশি এনার্জি নেই। তো এই জন্য প্রোডাক্টিভিটির দিক থেকে সবচেয়ে বেশি দেখতে পাবো যারা ইকোসিস্টেমের তোমার তোমার হচ্ছে কি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে যারা বিলং করে, ঠিক আছে, তারপরে গ্রাসল্যান্ড, তারপর হচ্ছে কি ফরেস্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, which one of the following statements is correct for secondary succession? অলরেডি সেকেন্ডারি সাকসেশন কাকে বলে আমি কিন্তু ডিসকাস করেছি, ঠিক আছে, তার সাপেক্ষে কোনটা কারেক্ট? অপশন সি, অপশন এ হবে স্যার। দেখো তাহলে এখানে বলেছে সেকেন্ডারি সাকসেশনের সাপেক্ষে, এখানে অপশন এ বলছে ইট অকার্স অন ডিফরেস্টেড সাইট, ইট ফলোজ প্রাইমারি সাকসেশন, আচ্ছা, ইট ইজ সিমিলার টু প্রাইমারি সাকসেশন এক্সেপ্ট দ্যাট ইজ হ্যাজ এ রিলেটিভলি ফাস্ট পেস, আজ ইট বিগিনস অন বেয়ার রোগ। দেখো বেয়ার রোগ মানে যেখানে কোনো কিছু থাকে না সেখানে তো প্রাইমারি সাকসেশন তৈরি হয়, তাহলে অপশন ডি এরটাকে আমরা এলিমিনেট করে দিলাম, তাই না? বেয়ার রোগ মানে যেখানে নিউট্রিয়েন্ট নেই, যেখানে প্রথমেই সাকসেশন তৈরি হবে, হ্যাঁ কিছুই ছিল না, সেখানে প্রাইমারি সাকসেশন। দেখো তাহলে অপশন বি এরটাও বাদ দিয়ে দেবো, কারণ প্রাইমারি সাকসেশনটাকে ফলো করবে কি করবে না, কারণ প্রাইমারি সাকসেশনে পাইনিয়ার স্পিসিস বা তারপরে আসবে, তাই না? এটা অনেক কম সময় লাগবে সেকেন্ডারি সাকসেশন হতে, তাই না? তাহলে বাকি পড়ে থাকলো অপশন এ আর বি। দেখো এটা ডিফরেস্টেড এরিয়াতে, ঠিক আছে, ডিফরেস্টেড মানে যেখানে ফরেস্ট আগে ছিল তাকে কেটে নেওয়া হয়েছে, তাই না? তাহলে সেখানে আর তো কোনো হচ্ছে কিছু নেই, কিন্তু সেই যে ডিফরেস্টেড এরিয়াতে এই যে গাছের যে গুঁড়িগুলো থেকে গেছে বা তার যে তোমার হচ্ছে রুট গুলো থেকে গেছে, সেখান থেকেও কি হতে পারে, বা কোনো হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি কোনো সিড পড়ে রয়েছে, সেখান থেকে তোমার কি হবে, তোমার হচ্ছে কি আহ নতুন করে করে আবার সেখানে সাকসেশন তৈরি হবে। অপশন সি এরটা কেন হলো না? দেখো ইট ইজ সিমিলার টু প্রাইমারি সাকসেশন এক্সেপ্ট ইট ইজ হ্যাজ দ্য রিলেটিভলি ফাস্ট পেস, ঠিক আছে। তাহলে মানে বলছে যে প্রাইমারি সাকসেশনের সঙ্গে তো সিমিলার হবে না, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি সাকসেশন একটা বেয়ার রোকে হবে এবং অনেক সময় লাগবে, সেকেন্ডারি সাকসেশন অনেক কম সময় লাগে, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা অপশন এটাই অ্যান্সার করে আসবো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ এ কিস্টোন স্পিসিস? কিস্টোন স্পিসিস কাকে বলা হয়? দেখো কিস্টোন স্পিসিস তোমরা অনেকেই শুনেছো যে কিস্টোন স্পিসিস হচ্ছে কি এমন স্পিসিস যার একটা ইকোসিস্টেম ইম্প্যাক্ট রয়েছে, তাই না, একটা গুরুত্ব রয়েছে, কারণ যে স্পিসিস থাকলে তার সঙ্গে আদার স্পিসিসও তোমার হচ্ছে কি বেঁচে থাকবে, ও যদি তোমার হচ্ছে কি ডেস্ট্রয় হয়ে যায় তাহলে বাকিগুলো ডেস্ট্রয় হয়ে যাবে। তো সেই সাপেক্ষে দেখো এ স্পিসিস হুইচ মেক্স আপ অনলি এ স্মল প্রপোর্শন অফ দ্য টোটাল বায়োমাস, একটা টোটাল বায়োমাসের সাপেক্ষে একটা কমিউনিটিতে তাদের প্রপোর্শনটা খুবই কম থাকবে, ইয়েট হ্যাজ এ হিউজ ইম্প্যাক্ট অন দ্য কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড সার্ভাইভাল। বুঝতে পারলে? তাহলে কিস্টোন স্পিসিস হচ্ছে সেই সমস্ত স্পিসিস যারা টোটাল যদি আমরা কমিউনিটিতে
বায়োমাসের সাপেক্ষে ওদের বায়োমাসটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে তাকে খুব কম তোমরা দেখতে পাবে, কিন্তু তার একটা হিউজ ইম্প্যাক্ট বা একটা গুরুত্ব রয়েছে একটা তোমার হচ্ছে কি কমিউনিটির মধ্যে বাকিদের সার্ভাইভ করার জন্য। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। In a stable ecosystem, which of the following limits the number of trophic levels? একটা স্টেবল ইকোসিস্টেমে আমরা নিম্নলিখিতের মধ্যে কোনটি, দেখো, লিমিটস অফ দ্য নাম্বার অফ ট্রপিক লেভেলস? ইয়েস, অপশন সি, অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্টস, তাই না, লিমিট। তাহলে দেখো, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দ্য ইম্পর্টেন্ট স্টেপ ইন দ্য প্রসেস অফ ডিকম্পোজিশন ইন অর্ডার ইজ। ডিকম্পোজিশনের যদি আমরা স্টেপ গুলো দেখি তাহলে কি দেখতে পাবো? হ্যাঁ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্র্যাগমেন্টেশন, লিচিং হয়, ফ্র্যাগমেন্ট হওয়ার পরে লিচিং হবে, ক্যাটাবলিজমস, হিউমিফিকেশন, মিনারেলাইজেশন। এই স্টেপ, 5টা স্টেপ মনে রাখবে। প্রথমে হচ্ছে কি হয়, ফ্র্যাগমেন্টেশন, তারপর লিচিং হবে, তারপর ক্যাটাবলিজম হবে, তারপর হিউমিফিকেশন হবে, তারপর মিনারেলাইজেশন হবে। ঠিক আছে, অপশন লিচিং ডি মানে যারা কি স্যার? বলেছো। লিচিং মানে হচ্ছে কি তোমার যে নিউট্রিয়েন্ট গুলো মানে ফ্র্যাগমেন্টের পরে যে নিউট্রিয়েন্ট গুলো তৈরি হলো তারা মাটিতে হচ্ছে কি তোমার পেনিট্রেট করে যাচ্ছে, নিচের দিকে নামছে। ঠিক আছে, ওটাকে বলা হয় যে লিচিং হয়, মানে পেনিট্রেট করে নিচের দিকে নামছে। চলো নেক্সট কোশ্চেন। ইকোলজিক্যাল নিচ ইজ, অলরেডি আমরা বাংলা মিডিয়ামে করেছিলাম, তাও এখানে একটা দেওয়া হয়েছে, তোমরা বলো কোনটা হবে। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য ফিজিক্যাল পজিশন এন্ড দ্য ফাংশনাল রোল অফ এ স্পিসিস উইদিন দ্য কমিউনিটি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট? তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে অপশন ডি এরটা। কেন বলে দিচ্ছি দেখো। গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে যেটাকে আমরা কি বলি, জিপিপি। জিপিপি হচ্ছে কি, ইজ দ্য রেট অফ দ্য প্রোডাকশন অফ দ্য অর্গানিক ম্যাটার ডিউরিং দ্য ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের মাধ্যমে একটা তোমার হচ্ছে প্রডিউসার বা একটা উৎপাদক যে পরিমাণ খাবার তৈরি করে সেটাকে আমরা কি বলি, জিপিপি বলি। ঠিক আছে, অর্থাৎ গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি বা প্রোডাকশন। আচ্ছা, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি প্লাস রেসপিরেশন লসেস ইজ দ্য গ্রোস প্রাইমারি, অবভিয়াসলি, যেটাকে আমরা এনপিপি বলি, প্লাস আর ইকুয়াল টু আমরা কি বলি, জিপিপি বলি, তাই না? বা জিপিপি থেকে মাইনাস আর করলে তাকে আমরা এনপিপি বলি। তাহলে এটাও ঠিক রয়েছে, তাই না, এটাও ঠিক রয়েছে। আচ্ছা, গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি ইজ ডিফাইন দ্য ফর এন ইকোসিস্টেম, তাই না, ডিফাইন করছে একটা ইকোসিস্টেম কেমন। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এখানে গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি ইজ দ্য অ্যাভেলেবল বায়োমাস ফর দ্য কনজাম্পশন অফ দ্য হেটারোট্রপস। এটা কি আমরা সঠিক বলতে পারি? গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটির পরে যে প্রোডাকশনটা হচ্ছে সেখান থেকে তো আর মাইনাস চলে যাচ্ছে, তারপরে যেটা এনপিভি পড়ে থাকছে সেটাই হচ্ছে কি তোমার হেটারোট্রপস কনজাম্পশন করছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যেটাই হচ্ছে কি তোমার জিপিপি সেটাই হচ্ছে কি তোমার হেটারোট্রপস এর কনজাম্পশনের জন্য অ্যাভেলেবল, সেটা তো আমরা বলতে পারবো না, তাই না? যে যত টাকা ইনকাম করুক না কেন সে তো আর সেটাকেই সে আর সঞ্চয় করতে পারবে না, তাই না? তার খরচ রয়েছে, খরচটাকে বাদ দিলে যেটা থাকবে সেটা সে সেভিং করবে, তাই তো। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার অপশন ডি এরটা ঠিক নয়, বাকিগুলো সমস্ত ঠিক রয়েছে, তাই না? এগুলো বেসিক জিনিস, তোমরা আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? সবাই বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝতে পারছি। যাই হোক, চলো তাহলে সংখ্যা কিন্তু কমছে, তাই না, সংখ্যা কমছে। আর একটা জিনিস আমি দেখতে পেলাম যে তোমাদের মধ্যে দুজনকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম, তাদেরকে দেখবে গ্রুপ থেকে লেফট করিয়েছি। ওরা হচ্ছে কি তোমার নোটপত্র শেয়ার করছিল, বুঝতে পারলে, ফ্রেন্ড সার্কেলে। তো তোমরা যারা এখনো করছো, যদি আমি ডিফাইন করতে পারি ওদের মতনই অবস্থা হবে। ঠিক আছে, তো এই জন্য বি কেয়ারফুল। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এই জিনিসগুলো না করার জন্য, তাই না? কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যথেষ্ট চেষ্টা করছি তোমাদেরকে বেটার মানে এডুকেশন দেওয়ার জন্য। তো ফিজটাও দেখবে এই এই টাকার মধ্যে নিশ্চয়ই কেউ তোমাদেরকে মানে এন্ট্রি দিচ্ছে না। বিশেষ করে যারা তোমরা মানে তোমরা হচ্ছে কি ক্র্যাশ কোর্সে আছো, প্রায় হয়ে গেল তোমাদের কত কত মাস হয়ে গেল গো? এই মাসটাকে নিয়ে কত মাস হয়ে গেল?
কতদিন থেকে পড়ছো তোমরা? অগাস্ট মাস থেকে। তাহলে কত মাস হলো হিসাব করো তোমরা বাবা। স্যার এই নিয়ে স্যার 7 মাস। বলছিলাম হ্যালো, হুম বলছিলাম স্যার অনলাইনে যখন টেস্ট দিচ্ছি মার্কসটা দেখাচ্ছে না কেন, কত পাচ্ছি? মার্কসটা দেখাবে না কেন? মার্কসটা দেখাবে, হয়তো সব জায়গায় সবটাই হয়তো তো দু একটা তো বাদে বাকি সব তো দেখানোর কথা বাবা। না, কোনো না মার্কস দেখিয়েছে লিখলে তো। জিজ্ঞাসা চিহ্ন না দেখাচ্ছে। না, ও দেখাচ্ছে ওটাকে, আবার মানে দুবার করে করতে হচ্ছে, ওটা দেখাবে ওটা, আমার দুটোই যতটুকু দেখাচ্ছে তো আমি যতটুকু জানি দেখাবে, ঠিক আছে। তোমার ক্ষেত্রে আমি জানি না কেন হচ্ছে, হয়তো দু একটা ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে, বাট সবগুলোর জন্য নয়, তাই না? সবগুলোর জন্য নয়। যখন অ্যান্সার স্ক্রিপ্ট দেখছি তখন দেখাচ্ছে কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে, কিন্তু মার্কস হুম ক্যালকুলেটরের ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন দেখাচ্ছে। হুম যাই হোক, তো এটাই আমি দেখলাম সবচেয়ে সিম্পলেস্ট মেথড গুগল মিট। তা না হলে গুগল ফর্ম, যেটা না হলে আমার ওয়েবসাইট, আর হচ্ছে কি তোমার ওই প্লে স্টোরে গিয়ে মানে যেটা হচ্ছে কি তোমাদের করতে হতো, সেটা ওটা অনেক কমপ্লেক্সিটি ব্যাপার, বুঝলে তো। কারণ ওই যে অ্যাপ্লিকেশনটা আমি বানিয়েছি সেই অ্যাপ্লিকেশনটা থেকেও আমি শুরু করেছিলাম, ওটা অনেক কমপ্লেক্সিটি বেশি আর কি। কারণ তোমরা জানো তো, এই যে দেখতে পাচ্ছ গুগল মিটেই ক্লাস করতে পারছে না, শেয়ার করে বসছে, তো সেগুলোতে না অনেক হ্যাঁ হ্যাঁ কমপ্লেক্সিটি চলে আসবে। আমি এই জন্য দেখো, আমি এই জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামটাকেই রেখেছি। না হলে আমি পুরো কোর্সটাকেই হচ্ছে তোমাদের ওয়েবসাইটেই হতো, মানে আমাদের যে ওয়েবসাইট রয়েছে বা যা আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে, তাতে না কমপ্লেক্সিটি অনেক বাড়বে। কারণ আমাদের অ্যাপ্লিকেশনের সাইজটা প্রায় 60 MB বেশি, ঠিক আছে। আবার যদি দেখা গেল মাঝে মাঝে যদি হ্যাং ট্যাং করে, তো এই জন্য সবচেয়ে সিম্পলিসিটি যেটা হয় সেটাই করার চেষ্টা করেছি। নাহলে ওই ব্যবস্থাও রয়েছে। হুম তো সেক্ষেত্রে দেখবে, এমনিতেই দেখবে অনেকেই মানে এই অনলাইন সম্বন্ধে অবগত নয়, ঠিক আছে। তো মানে তোমাদের কি বলবো, আমরা বায়োলজিক্যাল সায়েন্সে পড়াই, ঠিক আছে। অনেকে বাংলা বাংলা সাবজেক্ট বাংলা, সে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে বসছে আমার, দিয়ে বলছে হচ্ছে কি তোমার বা আমি পড়বো। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি তার মানে মিনিমাম যদি এই জিনিসগুলো না জানে তাহলে সমস্যা হয়ে যাবে না। সেক্ষেত্রে যদি আমি হঠাৎ করে যদি তোমার ওই অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে যদি করাই না, তাহলে অনেকেই দেখবে ওই সিস্টেম গুলো বুঝে উঠতে পারবে না, দিয়ে হচ্ছে কি আমাকেই ফোন করে জ্বালাবে, ঠিক আছে। এমনিতেই হচ্ছে কি বিভিন্ন কোয়ারি বিভিন্ন ভাবে ফোন করে তোমার হচ্ছে ইয়ে করে। এই যে ক্লাস চলছে তার মাঝখানে অনেকেই কিন্তু ফোন করেছে, বুঝতে পেরেছো তো, মানে হয় জয়েন করতে পারছে না বা কিছু করতে পারছে না, বুঝতে পেরেছো তো। তো সেক্ষেত্রে হচ্ছে কি সমস্যা হয়ে যাবে। তার জন্য হচ্ছে কি বাবা, এই গুগল ফর্মটা দেখলাম সবচেয়ে বেশি সিম্পলেস্ট মেথড। ওটাই হচ্ছে কি ব্যবস্থাটাই মানে সবচেয়ে হচ্ছে কি তোমার ভালো আর কি। তার একটা কোনো হ্যাং হওয়ার কোনো সিস্টেম নেই, কিছু নেই, জাস্ট হচ্ছে কি তোমার সাবমিট করো, ঠিক আছে। এবারে দুই একটা হয়তো আমাদের হয়তো প্রবলেম থাকতেও পারে, আমি অস্বীকার করব না, স্যার। বাকি জিনিসগুলো স্যার তোমার দেখানোর কথা। বলছিলাম হুম সপ্তাহের শেষে বা এতে যদি একটা 90 নম্বরের মাঝে মাঝে দেন তাহলে খুব ভালো হয়, 90 মাইনাস সহ একদম। ওটা করা যেতেই পারে, কিন্তু এই মুহূর্তে দেখো মানে এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, তাতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে অনেকের, ঠিক আছে। তা সেক্ষেত্রে হচ্ছে কি মানে এটা কমপ্লিট হয়ে যাক, আমি দেখছি 4-5টা হচ্ছে কি তোমার ফুল মক টেস্ট দিয়ে দেবো আমি, ঠিক আছে, হ্যাঁ দিয়ে হ্যাঁ দেবো হ্যাঁ আমি। হ্যাঁ, 4-5টা দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই স্যার, আমি মোটামুটি আমি দেবো 4-5টা আমি হলেই দেবো হবে। ওটা করে নিই, তারপর স্যার হবে, ঠিক আছে। অর্ধেকটা হয়ে যাওয়ার পরে করবেন ওটা। হুম হুম। চলো চলো চলো, নেক্সট কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? কোন স্টেটমেন্টটা এখানে ইনকারেক্ট? দেখো এখানে বলেছে কোনটা ইনকারেক্ট বলেছে। দেখো তাহলে আমরা এখানে দেখো লাস্ট অপশন থেকে দেখি। দেখো, পিরামিড অফ এনার্জি ইজ অলওয়েজ আপরাইট। একটু আগেই আমরা ডিসকাস করছিলাম যে এটা সবসময় কি হয়, আপরাইটই হয়, কারণ এটা কোনো সময় ইনভার্টেড হবে না। এনার্জি পিরামিড প্রডিউসার থেকে কনজিউমার, সেখান থেকে তোমার হচ্ছে ডিকোমোজারে যাবে। আচ্ছা, তার অপশন সি বলছে দেখো, পিরামিড অফ বায়োমাস ইজ ইনভার্টেড ইফ স্মল স্ট্যান্ডিং ক্রপ অফ ফাইটোপ্লাঙ্কটন সাপোর্টস লার্জ স্ট্যান্ডিং ক্রপ অফ জুপ্লাঙ্কটন। অবভিয়াসলি বায়োমাসের পিরামিড হচ্ছে ইনভার্টেড হতে পারে যেখানে যারা প্রডিউসারের হচ্ছে বায়োমাস যদি খুবই কম হয়। আচ্ছা, পিরামিড অফ বায়োমাস শো এ শার্প ইনক্রিজ ইন বায়োমাস এট হায়ার ট্রপিক লেভেলস। ঠিক আছে, বলছে পিরামিড অফ বায়োমাস যেটা সেটা বলছে কি দেখাচ্ছে না, শার্প ইনক্রিজ ইন বায়োমাস এট হায়ার ট্রপিক লেভেলস। ঠিক আছে, যখন আমরা হায়ার ট্রপিক লেভেলে যাব তখন তাদের বায়োমাস হচ্ছে কি আস্তে আস্তে করে ইনক্রিজ পায়।
এটা কি সত্য? তোমরা দেখো যে এটা না ট্রিজ, এটা ভুল। না এটা এটা হচ্ছে কি তোমার উল্টো হয়, মানে শার্প ইনক্রিজ হয় না, ডিক্রিজ করতে থাকে। ট্রপিক লেভেল বাড়লে সেখানে হচ্ছে কি তোমার বায়োমাস গুলো হচ্ছে কমতে ডিক্রিজ করবে। আচ্ছা, তাহলে তাহলে এখানে ইনকারেক্ট চেয়েছে, তাহলে এই জন্য অপশনে আমরা বিটাকেই করলাম। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই সেরি বা সিরি যেটাকে আমরা বলি? এটা সাকসেশনের কোশ্চেন। ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে কি অপশন বি, দ্য এন্টায়ার সিকুয়েন্স অফ দ্য কমিউনিটিস দ্যাট সাকসেসিভলি চেঞ্জ ইন দ্য গিভেন এরিয়া। তোমাদেরকে বলছিলাম যে পায়োনিয়ার স্পিসিস আর লাস্টে আসবে কি ক্লাইম্যাক্স। এই যে তার মাঝখানে যে স্টেপ গুলো, হঠাৎ করে তো আর পায়োনিয়ার থেকে ক্লাইম্যাক্সে চলে যাবে না, তার মাঝখানে অনেকগুলো গ্রাজুয়াল চেঞ্জ হয়, তাহলে তাদেরকে কালেকটিভলি আমরা কি বলি? সেরি বা সিরি বলি। ঠিক আছে, তো এই জন্য বলছি দ্য এন্টায়ার সিকুয়েন্স অফ দ্য কমিউনিটিস দ্যাট সাকসেসিভলি চেঞ্জেস ইন a given area, this is called the series. What would be the order of plants in a তোমার জেরাক সাকসেশন? জেরাক সাকসেশন মানে যেখানে তোমার হচ্ছে মরুভূমির সাকসেশনকে আমরা জেরিক সাকসেশন বলি। ঠিক আছে, তো এখানে যদি আমরা মরুভূমির সাকসেশন দেখি, কোন প্ল্যান্ট মানে কোন সিকোয়েন্সটা আমরা সেখানে দেখতে পাবো? না, একটা মরুভূমির সাকসেশন যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো আমরা কি আসবে না, প্রথমে বলছি দেখুন লাইকেন, ব্রায়োফাইট, স্মল অ্যানুয়াল প্ল্যান্টস, পেরিনাল প্লেস, আবার গ্রাসেস লাস্টে আসছে। পেরিনাল হার্বসে পরে আমরা গ্রাসেস। এখানে বলছে লাইকেন, অপশন বি ব্রায়োফাইটস, গ্রাসেস, পেরিনিয়াল হার্বস। এখানে বলছে গ্রাসেস, হঠাৎ করে তো গ্রাসেস আসবে না, আবার লাইকেন, ব্রায়োফাইটস, হার্বস। আর এখানে বলছে স্মল অ্যানুয়াল প্ল্যান্টস, পেরিনিয়াল হার্বস, তারপর আবার লাইকেন। লাইকেন এখানে আবার লাস্টে আসবে না নিশ্চয়ই। তাহলে এখানে দেখো, এখানে লাইকেন আবার সেকেন্ডে আসবে না। এখানে হচ্ছে লাইকেন যদিও প্রথমে এলো, তারপর হঠাৎ হঠাৎ করে আবার ব্রায়োফাইট চলে এসেছে। সেখানে ব্রায়োফাইট হচ্ছে কি আমরা দেখতে পাই কোথায়? না, হিল রিজিয়ন গুলোতে, তাই না? ব্রায়োফাইট হচ্ছে এই যে মরুভূমিতে খুব কম দেখা যায়। তো সেখানে এখানে অপশন বি এরটাই করো, যে লাইকেনে পড়ে ব্রায়োফাইট, তারপর হচ্ছে কি তোমার গ্রাসেস, তারপর হচ্ছে কি তোমার পেরিনিয়াল হার্বস। ঠিক আছে, ব্রায়োফাইটটা হচ্ছে খুব কম দেখা যায় যদিও, যে যদি মানে তোমার সাকসেশনে, তাহলে অপশন বি এরটাই করো। চলো নেক্সট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজেস অফ দ্য লস অফ বায়োডাইভার্সিটি টুডে, মানে আমাদের বায়োডাইভার্সিটি ধ্বংসের পিছনে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কারণ কোনটা? সেটা হচ্ছে কি হবে না, তোমার হচ্ছে কি হ্যাবিটাট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। আমরা কি করছি না, বাসস্থান ধ্বংস করে দিচ্ছি, তার কারণেই বায়োডাইভার্সিটি বর্তমানে অনেকটাই ধ্বংসের কারণ। ঠিক আছে, বাকি সবগুলোই কারণ। এখানে দেখো ওভার এক্সপ্লুটেশন মানে প্রচুর হচ্ছে কি আমরা তোমার হচ্ছে কি যে ইয়েগুলো তোমার হচ্ছে কি সেটা জনবিস্ফোরণ। মানে তোমার হচ্ছে কি, হ্যাঁ, সেটা কারণ হতে পারে জনবিস্ফোরণের কারণে, বা হচ্ছে এলিয়েন স্পিসিস মানে বহিরাগত কোনো প্রজাতি ঢুকে যায়, সেটাও একটা কারণ হতে পারে, কো এক্সটিনশন হতে পারে। কিন্তু তার মধ্যে সবচেয়ে প্রথম কারণ হচ্ছে কি তোমার হ্যাবিটাট লস এবং হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। চলো নেক্সট কারণ। নেক্সট কোশ্চেন দেখো, আইডেন্টিফাই দ্য ওড কম্বিনেশন অফ দ্য হ্যাবিটেট এন্ড দ্য পার্টিকুলার এনিম্যাল কনসার্ন। ঠিক আছে, এখানে আহ, আহ, তোমাদের হয়তো সবাই এই জিনিসগুলো হয়তো জানো না। অপশন এ হবে স্যার, ঠিক আছে, গাছিগ্রাম ন্যাশনাল পার্ক। হ্যাঁ, অপশন এ হয়ে যাবে। এখানে ওড কম্বিনেশন বলেছে, কেন আমরা করলাম? স্নো লেপার্ড আমরা কোথায় দেখতে পাই? স্নো লেপার্ড এটা আমরা মেরু অঞ্চলে দেখতে পাবো, যেখানে বরফ টরফ পড়ে, তাই না? এখানে বলেছে দেখো দধিগ্রাম হচ্ছে ন্যাশনাল পার্ক, এটা কোথায় থাকে বলে দেখি? দাচিগ্রাম ন্যাশনাল পার্কটা কোথায় দেখা পায়, দেখতে পাবো? কাশ্মীর 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 জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর। কিন্তু স্নো লেপার্ডটা আমরা কোথায় দেখতে পাই? সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে, পেরিয়ারে এলিফ্যান্ট, আর হচ্ছে কি রান অফ কচ হচ্ছে কি ওয়াইল্ড এস। তো এই যে স্নো লেপার্ডটাকে আমরা কোথায় দেখতে পাই, একটু বলতে পারবে? দার্জিলিং, পদ্মজা নাইডু ন্যাশনাল পার্ক। পদ্মজা নাইডু জুলজিক্যাল ন্যাশনাল পার্ক। চীনে দেখতে পাবো, ভুটানে দেখতে পাবো স্যার, পাকিস্তানে দেখতে পাবো। না না, ওটা ধরো আমাদের দার্জিলিং এ ইন্ডিয়ার সাপেক্ষে বলতে হবে, না ইন্ডিয়ার সাপেক্ষে বলতে হবে। দার্জিলিং এ আছে। এটা ইন্ডিয়ার সাপেক্ষে হচ্ছে কি দার্জিলিং এ পাওয়া যাবে, তো ওই জন্য এটাই রং রয়েছে, এটাই তোমরা করে দাও। চলো নেক্সট কোশ্চেন দেখো। তিনটে মিলে গেছে তো। হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্টলি ম্যাচড পেয়ার অফ দ্য এন্ডেঞ্জার্ড এনিমেল এন্ড দ্য ন্যাশনাল পার্ক? ঠিক আছে, এই ধরনের কোশ্চেন এখন প্রচুর দিচ্ছে। স্যার এটা স্যার লাদাখও দেখতে পাওয়া যাচ্ছে স্যার। দেখো এখানে বলেছে কারেক্টলি ম্যাচড,
লায়ন বলছে দেখো জিম করবেট ন্যাশনাল পার্ক, রাইনোসোর্স এক্সিঙ্গো গন্ডার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড ডেস তোমার হচ্ছে কি অপশন বি হবে স্যার। ভিক্টোরিয়া ন্যাশনাল পার্ক, আর এখানে বলছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, তোমার হচ্ছে কি দেখো কিওডেডো কেওলা ন্যাশনাল দিও পার্ক। ন্যাশনাল পার্ক। অপশন বি হবে স্যার, অপশন বি। হ্যাঁ, অপশন বি এরটা আছে কারেক্টলি ম্যাচড, রাইনোসোর্স যেটা আছে কি তোমার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আর লায়নটা আমরা দেখতে পাবো কোথায়, তোমার হচ্ছে গিরে পাওয়া যায়, তাই না? গুজরাটের গিরে দেখতে পাওয়া যায়, গির গুজরাটে ন্যাশনাল গিয়ে পার্ক। আচ্ছা, ওয়াইল্ড ডেস এটা কোথায় দেখা যায়? আর ইন্ডিয়ান রান অফ বাস্টার্ড কচ্ছ, ওই তো আগের কচ্ছ প্রশ্নটাতেই ছিল, কচ্ছ। আগের প্রশ্নটাতেই ছিল ভয়। রান অফ ওটা কচ্ছ স্যার গুজরাট। দুবার রাস্তা পাকিস্তান এরিয়াতে পাওয়া যায়, জম্মু কাশ্মীর। চলো নেক্সট কোশ্চেন দেখো। এ কিস্টোন স্পিসিস ইজ ওয়ান দ্যাট, এটা অলরেডি আমরা পড়েছি, এটা উত্তর হয়ে যাবে এক্সার্ট এ অপশন বি। স্ট্রং ইনফ্লুয়েন্স অন এন ইকোসিস্টেম, ইকোসিস্টেমটাকে স্ট্রংলি ইনফ্লুয়েন্স করতে পারে। আচ্ছা, ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট উইথ দ্য রেফারেন্স টু দ্য বায়োডাইভার্সিটি, আইডেন্টিফাই ইট। আচ্ছা, এক মিনিট তোমরা দেখো, আমি এক মিনিট। না স্যার, হ্যাঁ আমি যখন আপনাদের কাছে প্রশ্ন করব, তখন কিন্তু নেবেন। হ্যাঁ স্যার, সেটা বলতে পারি না। মিস্টেক হয়ে গেছে। বাড়ি আসতে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, পুরো থাকে। না, দুইটা রাখা তো বাইরে দিয়ে।
এই তোমরা আছো তো? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আছে। আছে। আচ্ছা দেখো আছে তাহলে স্যার। এবার আগের কোশ্চেনটা এবার হয়ে রিপিট যাবে, করুন এটা তো। হচ্ছে কি, হ্যাঁ এটা হয়ে যাবে, অপশন এরটা হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু বলেছে ইনকারেক্ট, তাই না, বায়োডাইভার্সিটি হচ্ছে কি সাপেক্ষে বলেছে। কেন ইনকারেক্ট হয়ে গেল দেখো, বলছে দ্য রিচেস্ট রিজার্ভার অফ দ্য এনিম্যাল অ্যান্ড প্ল্যান্ট লাইফ উইথ ফিউ অর নো তোমার হচ্ছে থ্রেটেন্ড স্পিসিস আর কোল্ড বায়োডাইভার্সিটি হটস্পট, তাই না? বায়োডাইভার্সিটি হটস্পটের যদি আমরা ডেফিনেশন দেখি, তোমরা জানো যে বায়োডাইভার্সিটি হটস্পট হতে গেলে তিনটে ক্রাইটেরিয়া মাস্ট। একটা হচ্ছে কি বলো দেখি, তার স্পিসিস রিচনেস থাকতে হবে, ঠিক আছে, ডাইভার্সিটি বেশি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কি তোমার 70% হ্যাবিটেট লস হতে হবে। আর কি হবে বলো দেখি, তোমার এন্ডেমিক স্পিসিস এন্ডেমিক বা স্থানিক স্পিসিস থাকতে হবে, এন্ডেমিক স্পিসিস বা স্থানিক প্রজাতি। চলো পরের কোশ্চেন। আচ্ছা, সিএফসি হ্যাভ এ কন্টিনিউইং এফেক্ট অন ওজোন লেয়ার এজ, ঠিক আছে? ওজোন লেয়ারে হচ্ছে কি সিএফসির কি তোমার এফেক্ট আমরা দেখতে পাই? ওজোন লেয়ারে সিএফসি কি করে অ্যাকচুয়ালি? অপশন এ কোশ্চেনটা স্যার, এরকম। অপশন এ। অপশন এ হবে স্যার। হ্যাঁ, উত্তর হয়ে যাবে কি অপশন এ হয়ে যাবে। দেখো, দ্য ক্লোরিন অ্যাটমস ফর্ম বাই দ্য অনলি অ্যাক্ট এজ ক্যাটালিস্ট ইন দ্য রিয়াকশন কোজিং ডিগ্রেডেশন অফ দ্য ওজোন। মানে সিএফ সিরিজের যে তোমার হচ্ছে কি কি করে না, হচ্ছে কি তোমার দেখো ওই যে O3টাকে ভেঙে গিয়ে O2+ মানে অক্সিজেন হচ্ছে কি তোমার কনভার্সন করে দিচ্ছে, যার কারণে হচ্ছে কি তোমার লেয়ারটা ডিপ্লেশন হয়ে যাচ্ছে, ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে। চলো, হুইচ ওয়ান ইজ দ্য ম্যাচড কারেক্টলি, কোনটা কারেক্টলি ম্যাচ করা আছে দেখো। আর্সেনিক বলছে ব্ল্যাক ফুট ডিজিজ, ফ্লোরাইড হচ্ছে ইটাই ইটাই, মার্কারি অপশন এ স্কেলিটাল স্যার, ফ্লুরোসিস, অপশন এ। ক্যাডমিয়াম হচ্ছে মিনামাটা ডিজিজ। অপশন এ স্যার। অপশন এ, আর্সেনিক হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, তাই না? তার সঙ্গে আমি বলে দিই, এখানে হচ্ছে দেখো ইটাই ইটাই কি হয় বলো দেখি, ক্যাডমিয়ামের জন্য হয়, তাই না? ক্যাডমিয়াম। আচ্ছা, মার্কারি হচ্ছে কি এটাই বলো বলো দেখি, ক্যাডমিয়াম। হ্যাঁ, মার্কারি হচ্ছে কি তোমার পারদ, ইটাই ইটাই, পারদ, তাই না? পারদ। হ্যাঁ, আর মিনামাটা। মিনামাটা, মার্কারি থেকে মিনামাটা। মার্কারি মিনা, স্যার মিনামাটা। হ্যাঁ মিনামাটা, সরি মিনামাটা। মিনামাটা।
আর তোমার মালকাস মিনামাটা, হ্যাঁ ক্যাডমিয়াম তো বললাম, ক্যাডমিয়াম, ইটা ইটাই বা ক্যাডমিয়াম আউচ ইটাই, আউচ, হ্যাঁ আউচ আউচ আউচও আউচ হয়। রোগ আউচ আউচ। এটাই বা ঠিক আছে, আউচ আউচ। চলো নেক্সট কোশ্চেন। দ্য মন্ডল প্রোটোকল রেফার্স টু, মন্ডল প্রোটোকল কি রেফার করে? সি হবে সাবস্টেন্স অফ ডিপ্লেট দ্য ওজোন লেয়ার। হ্যাঁ তাহলে সাবস্টেন্স, সি হবে সি হ্যাঁ মন্ডল প্রোটোকল দেখো কি করছিল, আমাদের ওজোন লেয়ার ডিপ্লেশনটাকে হচ্ছে কি তোমার যাতে হচ্ছে বন্ধ করা যায়, তার জন্য হচ্ছে মন্ডল প্রোটোকল হচ্ছে কি তোমার করা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এক্সপেন্ডেড ফর্মস অফ দ্য ফলোইং অ্যাক্রোনিম ইজ কারেক্ট? কোনটা কারেক্টলি ম্যাচ করা আছে? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, আইইউসিএন মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এন্ড ন্যাচারাল রিসোর্সেস, তাই না? অপশন সি ওকে এরটাই স্যার। ম্যাচ করা আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, মেজারিং বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ইজ এ মেথড রেফার্স ফর, ঠিক আছে, বিওডি মেথডটাকে আমরা কিভাবে রেফার করি? তাহলে এস্টিমেটিং দ্য অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার ইন সিওয়েজ ওয়াটার, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ রং স্টেটমেন্ট? কোনটা রং স্টেটমেন্ট সেটা আমাদেরকে বলতে হবে। মোস্ট অফ দ্য ফরেস্ট have been lost in tropical area. Ozone in upper part of the atmosphere is harmful to animals. Greenhouse effect is a natural phenomenon. Eutrophication is a natural phenomenon in freshwater bodies. তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি কি স্যার, অপশন, অপশন বি, অপশন অপশন বি বি। এরটা হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। Increase in concentration of the toxicant at successive tropic level is known as, অপশন এ সাকসেসিভ ট্রপিক লেভেলের মাধ্যমে কনসেন্ট্রেশন টক্সিসিটি বেড়ে, বায়োম্যাগনিফিকেশন। তাহলে উত্তর কি হয়ে যাবে অপশন এ বায়োম্যাগনিফিকেশন, তাই না? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, বায়োম্যাগনিফিকেশন। ঠিক আছে, একটু টাইম লাগছে তোমাদের, যদি কারোর মনে হয় তোমরা লেট করে যেতে পারো, কারণ আমাদের ক্লাস চলবে আর রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যার মনে হচ্ছে কোনো অসুবিধা নেই, তোমরা থাকতে পারো। ঠিক আছে, দেখো 34টা হয়ে গেল স্যার। কিছু করার নেই, কিছু করার নেই, কি করবো বলো? তোমরা আমাকে বলতে যে প্রত্যেকটা কোশ্চেন ডিসকাস করতে, আজকে ডিসকাস করানো হয়েছে, এই জন্য অনেক টাইম চলে গেছে, কিছু করার নেই। চলো দেখো নেক্সট কোশ্চেন। এখানে বলছে ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট ম্যাচ, কার সাপেক্ষে না এইচ পিরামিড সাপেক্ষে। দেখো কোনটা হবে, ইনকারেক্ট বলেছে, তাই না? ট্রায়াঙ্গুলার পিরামিড আমরা কি দেখলাম, বলছে ইয়ং গ্রোয়িং পপুলেশন, একদম ঠিক বলেছে। বেল শেপের পিরামিড বলছে স্টেবল পপুলেশন বলছে। আনশেপেড বলছে কি পজিটিভ গ্রোথ। আনশেপেড কি পজিটিভ গ্রোথ হয়? আনশেপেডে কি হয়, নেগেটিভ নেগেটিভ গ্রোথ নেগেটিভ। হয়। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? চলো নেক্সট কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? কোনটা কারেক্ট? অবভিয়াসলি তোমরা বলতে পারবে, কারণ আর সিলেক্টেড কে সিলেক্টেড নিয়ে তোমাদেরকে বলা হয়েছিল। তাহলে লজিস্টিক গ্রোথ মডেল ইজ মোর রিয়েলিস্টিক দেন দ্য এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল। আর এখানে বলেছে দেখো, আমরা বিয়েরটা কেন করলাম না, আর সিলেক্টেড স্পিসিস লো ফেকান্ডিটি লার্জ বডি সাইজ তো হয় না, স্মল বডি সাইজ হয়। কে সিলেক্টেড স্পিসিস বলছে দেখো স্মল বডি সাইজ, এটা তো হয় না। চলো নেক্সট কোশ্চেন। Mutualism and protocooperation can be represented as dash and dash, whereas the predation and the parasitism representation করি আমরা কি দিয়ে? এটা সবাই তোমরা পারবে। প্রিডেশন আর প্যারাসাইটিস ক্ষেত্রে কি হয়, প্লাস মাইনাস হয়, তাই না? প্লাস মাইনাস হয়। তাহলে এটা তো মাইনাস মাইনাস আছে, এটাও অপশন বি, মাইনাস অপশন মাইনাস বি, মাইনাস জিরো, তাহলে অপশন বি হয়ে যাবে বি সঠিক। অপশন অপশন বি হবে। আর মিউচুয়ালিজমের ক্ষেত্রে প্লাস প্লাস হয়, তাই না? প্লাস প্লাস, তো উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটা সঠিক উত্তর। তাহলে একটা ছক করে দিয়েছি তোমাদের, এই জায়গা থেকে কোশ্চেন আসে বলে, ঠিক আছে, ভালো করে পড়বে। তো আমরা ইকোলজিক্যাল ইন্টারাকশনকে দুটো ভাগে ভাগ করি, এটা পজিটিভ আর একটা নেগেটিভ। এটা দুটোই পজিটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ হবে, হ্যাঁ? এটা হয়ে যাবে কি নেগেটিভ। নেগেটিভ ইন্টারাকশন আর পজিটিভ, তাহলে পজিটিভ ইন্টারাকশনের ক্ষেত্রে কি হয় দেখো, মিউচুয়ালিজম, কমেন্সালিজম, প্রোটোকোপারেশন, ঠিক আছে। আর এখানে নেগেটিভের মধ্যে হচ্ছে কি এমেনসালিজম, প্যারাসাইটিজম, প্রিডেশন, তারপরে যে ক্যানিবালিজম, আর হচ্ছে কম্পিটিশন। তো মিউচুয়ালিজমের ক্ষেত্রে দেখো স্পিসিস এ স্পিসিস বি দুটোই বেনিফিটেড, দ্যাট ক্যান হোয়াই উই তোমার হচ্ছে কি সিম্বল ইট বাই দ্য পুটিং প্লাস, তাই না? তো দেখো মিউচুয়ালিজমের ক্ষেত্রে প্লাস প্লাস, কমেন্সালিজমের ক্ষেত্রে দেখো প্লাস জিরো, কারণ কমেন্সালিজমের ক্ষেত্রে একজন বেনিফিটেড, একজনের লাভও হয় না ক্ষতিও হয় না। প্রোটোকোপারেশনের ক্ষেত্রে বোথ আর বেনিফিটেড,
আর এমেনসালিজমের ক্ষেত্রে একজন লাভ বা ক্ষতি কিছু হয় না, একজনের ক্ষতি হয়ে যায়। আর প্যারাসাইটিজমের ক্ষেত্রে একজন হোস্ট যার ক্ষতি হয়, আর যে হচ্ছে কি প্যারাসাইট তার হচ্ছে কি তোমার লাভ হয়ে যায়। আর প্রিডেশনের ক্ষেত্রে দেখো সেই একইভাবে প্রে প্রিডেটার, একজনের লাভ হচ্ছে একজনের ক্ষতি হয়। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা পড়বে ভালো করে। দেখো নেক্সট কোয়েশ্চন, কোনটি ভুল সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। কমেন্সালিজম, মিউচুয়ালিজম, কোইভলিউশন আর এমেনসালিজম। কই গো, কেউ অ্যান্সার বলছো না যে? অপশন কি হয়ে যাবে? ডি হয়ে যাবে, তাই না? এপিফাইটিক অর্কিডস অন ম্যাঙ্গো ট্রি, এটা এমেনসালিজম নয়, এটা প্যারাসাইটিজম। চলো নেক্সট কোয়েশ্চন, ফটোসিনথেটিক এফিসিয়েন্সি ইজ ডিফাইন্ড এজ, কিভাবে আমরা ফটোসিনথেটিক এফিসিয়েন্সিকে ডিফাইন করব? উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, জিপিপি বাই ইনসিডেন্ট সোলার রেডিয়েশন ইনটু 100 করলে আমরা ফটোসিনথেটিক এফিসিয়েন্সি পেয়ে যাব। চলো নেক্সট কোয়েশ্চন, কনসিডার দ্য ফুড চেন। দেখো গ্রাস থেকে গ্রাস হোপার, মাউস, স্নেক আর তোমার হচ্ছে কি পেঁচা বা হোক। তো সেক্ষেত্রে দেখো এখানে টোটাল তার ক্ষেত্রে রয়েছে কত? 100 জুল। তাহলে এর যদি 100 হয়, তাহলে তোমরা জানো 10% করলে এটাতে 10 যাবে, মাউসের ক্ষেত্রে যাবে 1, স্নেকের ক্ষেত্রে যাবে 0.1, হকের ক্ষেত্রে যাবে অপশন বি কত? হবে। 0.01 হবে। তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই তো দেখো 100 থেকে 10, 10 থেকে 1, 1 থেকে হচ্ছে 0.1, 0.1 থেকে 0.01, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন। বুঝতে পারলে তো? সবাই বুঝতে পারছো তো নাকি? আমি একটু মানে তাড়াতাড়ি বলছি। হ্যাঁ স্যার, স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। চলো নেক্সট কোশ্চেন দেখো, the biomass available for consumption by the herbivores a decomposers is called, the biomass available for consumption by the herbivore আর হচ্ছে কি ডিকম্পোজার। তাহলে হার্বিভোর দিচ্ছে মানে কি? নেট প্রাইমারি আর প্রোডাক্টিভিটি, নেট প্রাইমারি। হ্যাঁ, তাহলে উত্তর হয়ে যাবে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পিরামিডস ক্যান নেভার বি ইনভার্টেড ইন ন্যাচারাল ইকোসিস্টেম। অলরেডি আমরা বহুবার বললাম, উত্তর হয়ে যাবে কি পিরামিড অফ দ্য এনার্জি। এনার্জি পিরামিড কোনো এনার্জি। সময় ইনভার্টেড হয় না। ঠিক আছে, চলো দেখো নেক্সট কোশ্চেন, হুইচ ট্রপিক লেভেল ইজ ইনকারেক্টলি ডিফাইন্ড, কোনটাকে ইনকারেক্টলি ডিফাইন করা হয়েছে? এটাও কোশ্চেন রিপিট হয়ে গেছে, উত্তর হয়ে যাবে কি অপশন ডি, অপশন ডি, ইনকারেক্ট, অপশন অপশন ডি। ডি, এটা রিপিট রিপিট হয়ে হয়ে গেছে। গেছে। আচ্ছা, হুইচ ইকোসিস্টেম হ্যাজ দ্য ম্যাক্সিমাম বায়োমাস, এটা উত্তর হয়ে যাবে কি ফরেস্ট ফরেস্ট, ইকোসিস্টেম। ফরেস্ট, ফরেস্ট ফরেস্ট। ইকোসিস্টেম। ফরেস্ট স্যার হয়েছে, রিপিট হচ্ছে ও আচ্ছা আচ্ছা, আর সিলেক্টেড এর ক্ষেত্রে বলো কোনটা হবে? রিপিট হয়েছে স্যার, রিপিট এটাও হয়েছে স্যার, রিপিট হয়ে রিপিট, গেছে, রিপিট। এটা এ হবে। এটা প্রথমটা হ্যাঁ। লার্জ নাম্বার। এটাও রিপিট হয়ে গেছে। রিপিট স্যার, রিপিট, রিপিট, এটাও রিপিট। রিপিট সরি, কোশ্চেন এটা স্যার, এটা বি রিপিট। হবে, স্যার বি এটা বি। অপশন বি হবে। হ্যাঁ সরি বি সরি, হবে। চলো এটা রিপিট ছিল।